এটা বাংলাদেশ, এই জন্য আপনি বেকার। গণিত আর ইংরেজিতে মোটামুটি আমাদের দেশের 90% স্টুডেন্টই দুর্বল থাকে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় শত্রু হলো যারা আপনার অনীহা সৃষ্টি করে দিবে এবং আপনার ব্যাপারে অসহযোগিতা করবে, এরা। প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই, আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার কেন একজন চাকরি প্রার্থী বা কেন একজন শিক্ষার্থী বেকার থাকে, অর্থাৎ আপনি কেন বেকার, আর এই বেকারত্ব দূরকরণে আপনার দ্রুত চাকরি পেতে গেলে কি করবেন, কোন কোন বিষয়গুলো করবেন, এটার একটা গাইডলাইন, এবং কেন বেকার এটা আগে জানা দরকার। ধরেন আমাদের গাড়িটা চলতেছে না, আমি একটা বাইক চালিয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে বাইকটা বন্ধ হয়ে গেল, চলতে চলতে হঠাৎ করে একটা বাইক বন্ধ হয়ে গেছে। এখন এই বাইকটা কেন বন্ধ হলো আগে সেটা জানা দরকার, তারপরে সেটার সমাধান করা যায়। ঠিক তেমনি আমরা যে এখন বেকার, এই বেকারটা কেন এইটা আগে জানা দরকার। দ্বিতীয়ত হলো এই বেকারত্ব দূরীকরণে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা কি করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কেন বেকার, এই কেনটা আগে জানতে হবে যে আপনি কেন বেকার, আর এই বেকারত্ব দূরীকরণে কি করবেন এই জিনিসটা জানতে হবে। কি করবেন, এক নম্বরে কেন, দুই নম্বরে কি করণীয়, এই দুইটা জিনিসটি আমরা মোটা দাগে কথা বলবো। তো চলেন প্রথম কথাটা দেখেন। এক নম্বরেই আমি যে কথাটা লিখেছি, একটু অপ্রিয় মনে হলেও এইটাই সবচেয়ে সত্য কথা এবং বাস্তব কথা, যে পড়াশোনা করেছেন তাই আপনি বেকার। দেখেন, যে পড়াশোনা করেনি সে ম্যাট্রিক পাশ করার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বিদেশ চলে গেছে, এখন তার 50 লাখ টাকা আছে, অথবা ব্যবসা বাণিজ্য শুরু করেছে, এখন সে সেটেল, অথবা কেউ এলাকায় ক্ষেত খামার করছে, এখন সে সেটেল, ইভেন তাদের এখন বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তাই না? এরকম হয়েছে কিনা বলেন। আর উল্টো আমরা কি করছি, আমরা এই প্রথম ক্লাস 1 to 10 এই স্টেজে 14 থেকে 15 বছর খরচ করছি, এইচএসসির জন্য 2 থেকে 3 বছর খরচ করছি, স্নাতক বা অনার্স করার জন্য 5 থেকে 6 বছর খরচ করছি, তারপরে স্নাতকোত্তর বা মাস্টার্স এটার জন্য 1 থেকে 2 বছর খরচ করেছি। অর্থাৎ জীবনের মোটা দাগে 22 থেকে 26 বছর, মোটামুটি হিসেব করলে সবচেয়ে কম 22 বছরের কমে বাংলাদেশে অনার্স করা যায় না, এবং 26 বছরের মতো কিছু কিছু ক্ষেত্রে লেগে যায়। তো এই 22 থেকে 26 বছর আপনি সময় দিয়েছেন, যেইখানে ওইখান থেকে আউটপুট কি, অর্থাৎ ওইখান থেকে আপনি কি পেলেন, প্রাপ্তি কি, এটা একটু বলেন। প্রাপ্তি হলো একটা কাগজ, এই কাগজের নাম হলো সার্টিফিকেট। প্রাপ্তি হলো একটা কাগজ, এইটা একটা সার্টিফিকেট, এই কাগজটা হলো একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট কি আসলে আপনার চাকরি দিতে পারবে? না, সার্টিফিকেট কেবলমাত্র আপনার যোগ্যতা ঠিক করলো। ধরেন আমরা যখন পুলিশের বাছাই পরীক্ষা দেখেছেন কেউ, বা জানা আছে আইডিয়া, পুলিশের বাছাইয়ে যখন আপনি যাবেন তখন প্রথমে কি করবে, প্রথমে দৌড় শুরু করার আগে আপনার গায়ের জামা কাপড় খুলবে, হাফ প্যান্ট পরে দাঁড়া করাবে, অর্থাৎ সব জামা কাপড় খুলে ফেলার পরে দেন আপনি রেডি পুলিশের মাঠে দাঁড়ানোর জন্য। ঠিক তেমনি এই প্রাপ্তি হিসেবে একটা কাগজ পেলেন এবং সাথে আর একটা টাইটেল পেলেন, সেটা হলো এখন আপনি বেকার। ঠিক কিনা বলেন, একটু বলেন। মানে এই আপনার কাগজটা পাওয়ার পরে এখন আপনার টাইটেল হলো আপনি বেকার, অর্থাৎ আপনি পড়াশোনা করেছেন দেখে এখন আপনি সার্টিফাইড বেকার। কি বলেন? সার্টিফাইড বেকার বলে আর কি, যে সার্টিফিকেট আছে আমি বেকার, এই শেষ। তো যতদিন পড়াশোনা চলছিল ততদিন আমার একটা পরিচয় ছিল যে আমি অমুক কলেজের স্টুডেন্ট, অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি অমুক জায়গায় অমুক সাবজেক্টে পড়াশোনা করতেছি। আর পড়াশোনা শেষ, আপনার সব শেষ, এখন আপনাকে একটা কাগজ ধরাই দিছে, ইউ আর সার্টিফাইড বেকার। ওকে, এখন আসেন এই সার্টিফাইড বেকার যারা, তার বেকারত্বের কারণ কি? তার বেকারত্বের কারণ হলো সে পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে যে কাগজটা ধরাই দিছে এই কাগজের সাথে চাকরির কোনো সম্পর্ক নাই, এই কাগজের সাথে কোনো সম্পর্ক নাই। এখন দেখেন তাদের জন্য এই বেকারত্বটা শুধু তাদের জন্য যারা দেশেই স্থায়ীভাবে এবং সম্মানজনকভাবে কিছু করতে চায়। এই বেকারত্ব কিন্তু তাদের জন্য না যে এলাকায় গিয়ে আপনার ব্যবসা করতে পারবে, এলাকায় গিয়ে ক্ষেত খামার করতে পারবে, এলাকায় গিয়ে উদ্যোক্তা হতে পারবে, নতুন কোনো বিজনেস শুরু করতে পারবে, তাদের জন্য এই বেকারত্বটা না। এই বেকারত্ব শুধু তাদের জন্য যারা দেশের মধ্যে থাকতে চায় এবং দেশের মধ্যে স্থায়ী কোনো একটা কিছু করতে চায় এবং সম্মানজনক কিছু একটা করতে চায়। কারণ আপনি যদি হিসেব করেন একজন রিক্সাওয়ালার ইনকাম কত, একজন রিক্সাওয়ালা পার ডে কত টাকা পায়, 1000 করে ধরলেও 30 দিনে 30,000 টাকা, এর চেয়ে বেশিই হয়, 1000 হয় না, 1000-এর থেকে বেশি হয় প্রতিদিন। আমাদের এইখানে নিচে একজন লোক ডিম বিক্রি করে, ওই ডিম বিক্রিওয়ালা, ওনার সাথে কথা বললাম, প্রতিদিন উনি প্রায় 1 থেকে 150 ডিম বিক্রি করে। যদি 150 ডিম ধরি
বা 200 ডিম ধরি, 200 ডিম বিক্রি করলে 200টা ডিমে প্রতিটা ডিমে যদি 10 টাকা লাভ হয় তাহলে 2000 টাকা। এরকম 60 দিন 30 দিন ডিম বিক্রি করলে 60,000 টাকা। 60,000 না, আমরা ধরি উনি 50,000 টাকা মান্থলি ইনকাম করে। অর্থাৎ একটা ডিমের দাম, হাঁসের ডিমের দাম 14 টাকা, উনি বিক্রি করে 25 টাকা। ওনার সিদ্ধ খরচ 1 টাকা ধরলেও বাকি 10 টাকা ওনার লাভ। উনি 100 ডিম বিক্রি করলে 1000 টাকা প্রতিদিন, এবং এইটা ওনার একটা পার্ট টাইম বিজনেস বা পার্ট টাইম জব। অর্থাৎ উনি এইখানে বসে প্রতিদিন মাগরিবের নামাজের পরে এবং উনি বাসায় যায় 11টার দিকে। অর্থাৎ মাগরিব থেকে 11টা পর্যন্ত পার্ট টাইম 5 থেকে 6 ঘন্টা উনি এইখানে বসার ফলে ওনার মান্থলি ইনকাম হলো 30,000-এর থেকে বেশি। কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকা ওনার ইনকাম। তাহলে দেখেন, আপনি ওই ইনকামটা কেন চাচ্ছেন না? কারণ এটা সম্মানজনক না রাস্তার পাশে ডিম বিক্রি করা। অর্থাৎ আপনি সম্মানজনক কিছু একটা করতে চাচ্ছেন, এই জন্য আপনি বেকার। আর দ্বিতীয়ত, আপনি যদি ধরেন অনেকেই ইউটিউবে কন্টেন্ট বানায়, মান্থলি লাখ টাকা ইনকাম করতেছে। অনেকেই আপনার অন্যান্য কাজ করে, যেমন কেউ ফ্রিল্যান্সিং করে, যেমন কেউ ব্যবসা করে, যে অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে, অনলাইনে কসমেটিক্স বিক্রি করে। অনেক ধরনের বিজনেস আছে বাংলাদেশে, যে বিজনেসগুলো করে মান্থলি লাখখানেক টাকা ইনকাম করার সুযোগ আছে। বাট এটা স্থায়ী না। কেউ টিউশন করেও মাসে লাখ টাকার উপরে ইনকাম করে, বাট এটা স্থায়ী না। স্থায়ী কোনটা? স্থায়ী ইনকাম হলো যেখানে একবার ঢুকলে ওইখান থেকে আপনাকে সহসাই বের করে দিবে না। সো আমরা যারা স্থায়ী একটা চাকরি করতে চাই, স্থায়ীভাবে কিছু একটা করতে চাই এবং সম্মানজনক কিছু করতে চাই, এবং এইটা অবশ্যই দেশের মধ্যে, দেশের বাইরে না। বিদেশে গেলে প্রচুর টাকা বেতন, বিদেশে গেলে 3-4 লাখ 5 লাখ টাকাও বেতন পাওয়া যায়। আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের যা বেতন, সুইজারল্যান্ড, সুইডেন, কানাডা, নরওয়ে, ফিনল্যান্ড, এইসব দেশে বেকার ভাতা দেয় ওই কয় টাকা। আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন ওই সব দেশের বেকার ভাতা কত, তাহলে আপনি বুঝতে পারবেন। ওই দেশে যেটা বেকার ভাতা দেয়, আমাদের দেশে ওইটা দেয় হলো সরকারি চাকরির বেতন, আপনার ফ্যামিলি সহ খাওয়ার জন্য। আর ওই দেশে একজন সিঙ্গেল মানুষকে বেকার ভাতা হিসেবে ওইটা দেয়। তো আসেন, একটা কারণ তো বুঝলেন যে বেকারত্বের একটা প্রধান কারণ হলো আমরা পড়াশোনা করছি, এখন বিপদে পড়ছি, এখন একটাই রাস্তা, সেটা হলো ওপার যাইতে হবে। ধরেন আপনি একটা বিশাল বড় নদী, আমাদের ওইখানে আছে পায়রা নদী, এই নদীর এপার থেকে ওই পারে, নদীর এপার থেকে ওই পারে টোটাল প্রায় 2.25 কিলোমিটারের মতো। এখন ওই নদী যদি কেউ সাঁতরানোর চ্যালেঞ্জ নেয় এবং চ্যালেঞ্জ নিয়ে নেমে পড়ে, নামার পরে ঠিক মাঝামাঝি যাওয়ার পরে এখন যদি সে ফিরে আসে, তাহলেও তাকে যত দূরত্ব অতিক্রম করতে হবে, আর ওপার যায় তাহলেও একই দূরত্ব অতিক্রম করতে হবে নাকি? তো এখন এই মাঝপথ থেকে আপনার জন্য একটাই রাস্তা, আপনি যখন নেমে বিপদে পড়ে গেছেন, রাস্তা একটাই, এখন আপনাকে সামনে আগায় যেতে হবে, অর্থাৎ ওই পার পৌঁছাইতে হবে। কারণ ফিরে আসলে তাহলে যেই জায়গার মানুষ সেই জায়গায় ফিরে আসলেন, এই কারণে আমরা ফিরেও যেতে পারতেছি না। এলাকার মানুষ বলবে যে জানতাম পড়াশোনা করে কিচ্ছু হবে না, হুদাই গেছে, এগুলো তো এমনি জানা যায়, ওর সে আমাকে এটাই ভালো করছে, ও যে বিদেশ গেছে, ওর তো এখন 20 লাখ টাকা আছে ব্যাংকে, আর আপনার আমার এখন পর্যন্ত চলার পয়সা নাই। তো তারপরে দেখেন আর একটা জিনিস, সেটা হলো কেন বেকার। এটা যদি দ্বিতীয় কথা বলি, 25 বছর ধরে বেকারত্বের কারণ আমরা নিজেরাই তৈরি করছি। দ্বিতীয় জিনিস দেখেন, যেই সিলেবাস আমরা পড়েছি, আমরা যেই সিলেবাসটা পড়েছি, এই সিলেবাসটার দিকে একটু খেয়াল করেন। এই সিলেবাসটা 100% অসঙ্গতিপূর্ণ। অর্থাৎ এইটার সাথে চাকরির বাজারের কোনো সম্পর্কই নাই। একজন মাস্টার্স পাস একজন মানুষ, সে কম্পিউটার চালাইতে জানে না, অর্থাৎ টাইপ করতে জানে না ভালো। মাস্টার্স পাস একজন মানুষ, সে ভালো করে অন্য কোনো কাজ করতে পারে না। অন্য কোনো কাজ বলতে কি বোঝায়? অন্য কোনো কাজ বলতে তার মোবাইল সারানোর মতো দক্ষতা নাই, এসি সারানোর মতো দক্ষতা নাই, মোটরসাইকেল ঠিক করতে পারে না, ইভেন বাসার 2টা তার লাগানো লাগলে এটাও সে পারে না, ভয় পায়। অর্থাৎ কোনো ধরনের কোনো কোয়ালিটি নাই, কোনো ধরনের কোনো কোয়ালিটি নাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হলো অসঙ্গতিপূর্ণ। অর্থাৎ আপনি যে পড়াশোনাটা করলেন, তাহলে আপনি শিখলেন কি, বা আমি শিখলাম কি? আমরা কিছুই শিখি নাই। আমরা অ্যাকচুয়ালি জীবনের একটা মূল্যবান সময় নষ্ট করে আসছি এই অসঙ্গতিপূর্ণ সিলেবাসের কারণে। আমাদের সিলেবাসটা 100% অসঙ্গতিপূর্ণ। এবং এখন আপনার কি হয় দেখেন, 1 নাম্বার যেটা সমস্যা হয় সেটা হলো অনার্স বা মাস্টার্সের কোনো টপিক সরকারি চাকরির পরীক্ষায় আসে না। এক্সেপশন আছে 2-1টা ক্ষেত্রে, যেমন নিবন্ধনের লিখিত পরীক্ষা নিজ সাবজেক্টের উপরে হয়, কিন্তু এছাড়া আর কোনো পরীক্ষায় হয় না। বিসিএস এর ক্ষেত্রে শুধুমাত্র যারা শিক্ষা ক্যাডার দিবেন তাদের জন্য নিজের সাবজেক্টের উপরে অল্প বিস্তর পড়াশোনা আছে 200 মার্কের। কিন্তু এছাড়া আপনার টপিকের কথা যদি বলি, কোনো টপিক চাকরি পরীক্ষা আসে না। অর্থাৎ আপনি অনার্স বা মাস্টার্সে 6 থেকে 7 বছর ধরে যা পড়লেন, এই 6-7 বছর একেবারেই অসঙ্গতিপূর্ণ একটা টাইম। এই টাইমটা আপনার কোনো আউটপুট দেয়নি। তো ওই সময় যদি মানুষ বুঝতো যে আমার আসলে এইটা করতে, বাংলাদেশেও একবার বেকার ভাতা শুরু হয়েছিল এবং বাংলাদেশে বেকার ভাতার অ্যামাউন্ট ছিল 20,000 টাকার কাছাকাছি।
বেকার ভাতা বাংলাদেশেও একসময় শুরু হয়েছিল প্রকল্প ভিত্তিক, পরে বন্ধ হয়ে গেছিল। তো তারপরে দেখেন চাকরি পরীক্ষার যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা মূলত নবম দশম শ্রেণীর সিলেবাস। তাহলে এই সিলেবাস যদি আপনি আমাকে পরীক্ষা নেন, এটা তো একটা ইউটার্ন হলো, অর্থাৎ আমাকে 6-7 বছর সময় নষ্ট করে আমাকে পড়াইলেন অনার্সের পড়াশোনা, এরপরে ইউটার্ন দিয়ে আমাকে আবার 9-10-এর সিলেবাস ধরাই দিলেন যে এই সিলেবাসের উপরে এখন তোমার পরীক্ষা। বেকারত্ব কেন হবে না বলেন? আমরা তো 9-10-এর বই সেই কবেই ছেড়ে দিছি, সেই কবেই আমরা ছেড়ে দিছি। হ্যাঁ, এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কেন হয়েছে? কারণ হলো আমার 9-10-এর বই তো আমরা ভালোভাবে পড়ি নাই, এরপরের পড়াশোনাটাও ভালোভাবে করি না। আমরা ভাবছি যে একটা সার্টিফিকেট তো কোনোভাবে নিলেই হলো। তো এখন আমাদের সিলেবাস আর কর্মক্ষেত্র এই দুইটা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ, এটা একটা প্রধান কারণ। এবং ইউটার্ন নিয়ে সেই 9-10-এর বইয়ের কাছে আবার ফিরে আসতে হচ্ছে। এখন 9-10-এর বই কেউ ম্যাথ কোনোভাবে পাশ করে আসছে যে আল্লাহ কোনোভাবে ম্যাথে পাশ করাই দেন, এবং একবার যদি পাশ করি আর জীবনেও অঙ্ক করব না। এবং আমার মতো এরকম অনেক ছাত্রছাত্রী আছে। আমি মনে হয় যখন ম্যাথ পাশ করলাম মেট্রিকে, তারপর মনে হলো আল্লাহ খুব বাঁচাইছেন, বাট পরে আবার লোভে লোভে গিয়ে আবারও ম্যাথ নিছি, হায়ার ম্যাথ, ইন্টারেও সায়েন্স পড়ছি, অর্থাৎ আইএসসি বিএ। তো এই আইএসসি বিএ এর আসলে কোনো ভ্যালু নাই। তো এরকম কেউ কি আছেন আপনারা যারা যে এই ম্যাথ অথবা ইংরেজির ক্ষেত্রে মনে করতেন যে আল্লাহ কোনোভাবে এই যাত্রা রক্ষা করেন, সামনে আর জীবনে কোনোদিন ম্যাথ পড়বো না বা অঙ্ক বইয়ের ধারে কাছ দিয়েও যাব না, কিন্তু আপনি সেই 9-10 পাশ করার পরে গেলেন অনার্স মাস্টার্স এগুলো সব করলেন, মাঝখানে এইচএসসি পাশ করলেন, সব পাশ করার পরে এখন ইউটার্ন নিয়ে ঘুরে আবারও আগের জায়গায় আপনাকে এনে দাঁড়া করাইছে, যেটা আপনি 14-15 বছর বয়সে পড়ছিলেন, সেই 9-10-এর বইপত্র আবার ধরাই দিল। এখন এই যে 9-10-এর বই ধরাই দিল, এই বইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ আমরা না ইংরেজি গ্রামার পারি, না গণিত ভালো পারি, না বাংলা ব্যাকরণ ভালো পারি, না অন্যান্য বইপত্র আমরা পড়ছি। আমাদের সময় কাটছে আড্ডা দিয়ে, আমাদের সময় কাটছে গল্প গুজব করে, প্রেম করে, আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু। তো এই হিসেব নিকেশ যদি আমরা করি, তাহলে একটা জিনিসই দাঁড়ায়, সেটা হলো গণিত আর ইংরেজিতে মোটামুটি আমাদের দেশের 90% স্টুডেন্টই দুর্বল থাকে। 90%, তার চেয়ে বেশি হবে, কম হবে না। 90% স্টুডেন্টই এই দুইটা সাবজেক্টে দুর্বল, এবং তারা এটা তুলে রাখছে, মানে রাখছে যে এটা আর আল্লাহ বাঁচাইছেন, জীবনে আর কোনোদিন গণিত আর ইংরেজি পড়া লাগবে না। কিন্তু এখন এসে দেখতেছেন যে মাস্টার্স করার পরে এখন আবার 9-10-এর গণিত করতে বলতেছে স্যাররা। এখন স্যাররা বলতেছে কি, এখন স্যাররা বলতেছে যে ইংরেজি গ্রামার যা যা 9-10-এ পড়ছেন ওই বইগুলো আবার পড়তে হবে। তো এইটা একটা হ্যাসেল হয়ে দাঁড়াইছে, একটা বড় ঝামেলা হয়ে দাঁড়াইছে। কারো ক্ষেত্রে গণিত সমস্যা, কারো ক্ষেত্রে ইংরেজিতে সমস্যা, আবার কারো ক্ষেত্রে দুইটাই সমস্যা। এরকম আছে কিনা বলেন? বিথি আক্তার লিজা লিখছে আমি, কার কার কোনটায় সমস্যা বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারাই কমেন্ট করেন, আপনারা তাহলে দেখতে পারবেন। তো এই যে হিসেবটা, আর একটা হিসেব হলো কিছু সাবজেক্টের বিশেষ সুবিধা আছে চাকরির বাজারে, যেমন যারা ম্যাথমেটিক্সে অনার্স করছে তারা চাকরির বাজারে এসে ম্যাথে আটকায় না। একটু আগেই কারো একজনের কমেন্ট দেখতেছিলাম যে ম্যাথ নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই। এরকম যেসব মানুষ একটা সাবজেক্টে সারপ্লাস পায়, উনি সায়েন্সে পড়ছে দেখে বিশেষ একটা সাবজেক্টের ক্ষেত্রে উনি একটা বিশেষ সুবিধা নিচ্ছে, অর্থাৎ অঙ্ক যেখানেই হোক, যে কয়টা অঙ্ক প্রশ্ন আসবে সব কয়টা উনি ভালোভাবেই পারে, এবং কেউ কেউ 50-এ 50, 100-তে 100, 20-এ 20 এরকম নাম্বার পায় ওই সাবজেক্টগুলোতে। তাহলে ওই সাবজেক্টে সে যে আগানো, তাকে আপনি টাচ করতে হলে তার সমান ম্যাথ করে তারপর তার বরাবর আসতে হবে, এবং তার সমান ম্যাথ করে ম্যাথ বুঝতে হলে আপনার অন্তত 6 মাস ম্যাথ করা লাগবে। অথচ এই 6 মাস সে আপনার থেকে আগানো থাকতেছে, এবং 6 মাস যখন আপনি অঙ্কের পেছনে দিবেন তখন সে অন্য একটা সাবজেক্ট পড়ে ফেলবে। আলটিমেটলি হচ্ছে আপনার একটা দৌড়ের মধ্যে নেমে গেছেন, এই দৌড়ে একটাই রাস্তা, ওই যে বললাম নদীর মাঝখানে একটাই রাস্তা, সেটা হলো নদীর ওপার গিয়ে ওঠা। এইখানে অন্য ডানে বায়ে পিছনে ফিরে যাওয়া, থেমে থাকা কোনো অপশনই নাই, একটাই অপশন, সেটা হলো ওপার গিয়ে উঠতে হবে। ওকে, নেক্সট আসেন বেকারত্বের আরো একটা কারণের কথা যদি বলি। বেকারত্বের আরেকটা কারণ হলো এটা বাংলাদেশ, এই জন্য আপনি বেকার। যদি এটা বিদেশে হতো তাহলে আপনি বেকার থাকতে পারতেন না। বিদেশে প্রত্যেকটা ধরেন স্টুডেন্ট আছে যারা, ওনারা বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করে, পাশাপাশি ওনাদের ভালো একটা ক্যাপিটাল থাকে, কখনো ওনারা নিজেদের ক্যাপিটাল দিয়ে নিজেরা বিজনেস দেয়, কখনো ওনারা অন্যান্য ব্যবসা বাণিজ্য খুলে বসে, কখনো ভালো ভালো ইসে ওনারা চাকরি নেয় প্রাইভেট ফার্মগুলোতে। বাট বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা আপনি আসেন, বাংলাদেশের ফার্মগুলোতে গেলে আপনার প্রাইভেট ফার্মে বেতন হবে কত, 15,000, 20,000, যেটা দিয়ে দেখা যাবে আপনার ফ্যামিলি তো ভালো, নিজেরই চলা দায়। তারপরে আবার কি, যদি আপনি ছাত্র অবস্থায় পার্ট টাইম কিছু করেন, কোনো একটা হোটেলে ধরেন আপনি কাজ করতেছেন, ওয়েটারের কাজ করতেছেন, অথবা স্যার ওয়েটার
এত কিছু থাকতে ওয়েটার বানাই দিলেন, অথচ ঠিকই দেখা যায় সে বসে বসে বিড়ি ফুকতেছে, আড্ডা দিতেছে, গার্লফ্রেন্ড দিয়ে ঘুরতেছে, আর চীনা বাদাম চাপতেছে 5 টাকার, বাট পকেটে জিনিস নাই, কিন্তু ভাব নিয়ে বসে আছে। অথচ ওই দিক থেকে বাড়ি থেকেও টাকা পাঠানোর ক্ষমতা নেই, কিন্তু সে একটা ভাবসাব নিয়ে বসছে, আই এম সামথিং। আই এম সামথিং। এই যে আই এম সামথিং এর মেন্টালিটি, এটা শুধুমাত্র আমাদের দেশেই হয়। মানে আমাদের দেশে কেউ একটা চাকরি করা মানে তার আর কোনো ইনকামের দরকার নেই, সব ওই চাকরি থেকেই সে নিবে। আর চাকরি পাওয়ার আগে সে তার বাপকে বা তার মাকে অথবা তার গার্জিয়ানকে চাপাচাপি করে টাকা নিতে হবে। নিজে যে ইনকাম করা যায় এই মেন্টালিটি বা এই চিন্তাধারা বা এই ধ্যান ধারণা এই বাংলাদেশে নাই। মোটামুটি এই সিস্টেমটাই বাংলাদেশের সাথে যায় না। ওই যে রাস্তায় যে লোকটা ডিম বিক্রি করে, ওই লোকটা যদি একজন অনার্সে পড়ুয়া স্টুডেন্ট হয়, তখন সেটা নিয়ে পুরো বাংলাদেশে বিশাল বড়ই হয়ে যাবে যে বিশাল কাজ করে ফেলছে অমুক অনার্সে পড়ুয়া ছাত্র ডিম বেচতেছে। কেন? অনার্সে পড়ুয়া ছাত্র ডিম বেচলে কি মহাভারত অশুদ্ধ হয়? হয় না। এই কথা আসলে বলা সম্ভব, কিন্তু করাটা অসম্ভব বাংলাদেশে, কারণ এটা বাংলাদেশ। এই কথাই আমি বলছি, এই জন্যই আপনি বেকার। যদি আপনার সোর্স অফ ইনকাম থাকতো তাহলে আপনাকে কেউ বেকার বলতো না। দিন শেষে মানুষ দেখে টাকা। ধরেন আপনি যদি হিসেব করি, আপনার যেই ভাই, আপনার চাচতো ভাই, ধরেন ও মেট্রিক পাস করে পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি নিছে, ওর চাকরির বয়স এখন 5 বছর, আর তারপরের 5 বছর আপনি ইন্টার পড়লেন, অনার্স পড়তেছেন, মাস্টার্স পড়ে ফেলছেন, ধরেন ওর চাকরির বয়স এখন 10 বছর, আপনার অনার্স শেষ হয়েছে 5 বছর। কিন্তু ব্যাপার হলো ওর এর মধ্যে বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে, ওর বাচ্চা স্কুলে যাওয়া শুরু করছে, তখনও আপনার বিয়ের জন্য কেউ জিজ্ঞেস করে না, আপনার জন্য কোনো পাত্রী দেখে না, তখনও আপনার জন্য কিন্তু পাত্রী দেখে না। ধরেন যখন মেট্রিক পাস করার পরে একটা ছেলের চাকরি হয় কনস্টেবলে, ওই অবস্থায় ওই ফ্যামিলির বড় ছেলে আপনি, বড় ছেলে হিসেবে আপনি অনার্স মাস্টার্স পাস করছেন, আপনার তাও 2 বছর 3 বছর হয়ে গেছে, আপনার বয়স এখন 28, আপনার বয়স এখন 27, কিন্তু আপনার কেউ জিজ্ঞেস করে না যে কিরে বিয়ে করবি কিনা বা মেয়ে দেখবো কিনা। অথচ ও প্রত্যেক ঈদে বাড়ি আসলে ওর জন্য 5টা করে মেয়ে দেখে, ওর জন্য বাড়িতে প্রস্তাব আসে বিয়ের। বুঝতে পারছেন? কারণ তখন আপনি আমি নাক ছিটকে কনস্টেবল, হ্যাঁ সৈনিক। অথচ গিয়ে দেখেন সৈনিক যে সেনাবাহিনী, সে একটা মিশন করে আসছে, এবং মিশন করে আসার পরে সে মোটামুটি 50 থেকে 80 লাখ টাকা নিয়ে আসছে বিদেশ থেকে, তার ক্যাপিটাল 1 কোটি টাকার কাছাকাছি। এবং এই অবস্থায় আপনি আমি জাস্ট একটা কাগজ, ওই যে শুরুতে বলছিলাম, একটা কাগজ ধরাই দিছে যে এখন থেকে আপনি সার্টিফাইড বেকার, এখন থেকে আপনি সার্টিফাইড বেকার। তো এই সার্টিফাইড বেকার, এটার অন্যতম একটা কারণ হলো এটা বাংলাদেশ। কারণ আপনাকে যা পড়াইলো, যেখানে সময় নষ্ট করাইলো, যেখানে টাকা দেওয়া হইলো, এগুলা সব বেকার, একটাও কাজে লাগে না। শুধু জাস্ট একটা সার্টিফিকেট দিয়ে বলছে এখন থেকে তুমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা, আর কিছুই না। চাকরিতে অ্যাপ্লাই করতে পারলে সেখানে তুমি যা অনার্স পড়লে সেগুলো আসবে না, তুমি যা মাস্টার্সে পড়ছো সেগুলো আসবে না, তুমি যা ইন্টারে পড়ছো সেগুলো আসবে না। কি আসবে? 9-10 এর পর আসবে। তাহলে আমাকে কেন এই 7-8 বছর 10 বছর ধরে এগুলা পড়াইছেন? আউটপুট কি? আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, সে বলছে এই যে অভিজ্ঞতা হলো না পড়াশোনা করে। তো অভিজ্ঞতা কি হয়েছে? অভিজ্ঞতা হয়েছে ছাদে, অভিজ্ঞতা হয়েছে বাগানে, অভিজ্ঞতা হয়েছে ফোনে, আর একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো বাপ মায়ের নির্যাতন করার। কারণ টাকা পয়সার তো আর কোনো সোর্স নাই, আড্ডা দেওয়া, বিড়ি খাওয়া, রাজনীতি করা, গাল গল্প করা, এগুলাই তো কাজ। আমাদের দেশে মোটামুটি যতজন স্টুডেন্ট আছে যারা অনার্স মাস্টার্স পড়ে, এর মধ্যে 100 ভাগের মধ্যে 1 ভাগ স্টুডেন্ট নাই যাদের পার্সোনাল ক্যাপিটাল এই অ্যামাউন্টের হয় যে সে অনার্স পাস করার সাথে সাথে ভালো একটা চাকরি করতে পারবে বা ভালো একটা ব্যবসা খুলতে পারবে। এই পরিমাণ ক্যাপিটাল কারোরই হয় না। ক্যাপিটাল তো ভালো, চলার মতো আসলে তার সিস্টেম হয় না। তো দেখেন বাংলাদেশ এই জন্য বেকার, কারণ হলো এখানে 1 নাম্বারই আপনার অনীহা সৃষ্টি করে দেবে। আশপাশে বহু পণ্ডিত আছে, কালকে একটা লাইভে একজন বলতেছিল যে আপনারা মাত্র 8,000 টাকায় মানুষকে বিসিএস ক্যাডার বানান, অর্থাৎ আমাদের বিসিএস এর কোর্স ফি 8,000 টাকা, এখন ডিসকাউন্টে 4,000 টাকা চলতেছে 47তম বিসিএস এর জন্য 100 দিনের প্ল্যান। তো উনি বলছে যে আপনারা 8,000 টাকায় মানুষকে কি বানান? বিসিএস ক্যাডার বানান। এই যে একটা আপনাকে ইউটার্ন করে দেয়, দূর কোচিং দেখছি কিছু হয় না। আপনি গিয়ে দেখেন ও নিজেও একটা চাকরির জন্য হতাশ। আপনি যত বড় শিক্ষিত হন, দিন শেষে আপনাকে মাপা হবে ওই চাকরির ভিত্তিতেই। এছাড়া সমাজে অনেক ব্যবসায়ী আছে যার মান্থলি ইনকাম 1 লাখের উপরে, কিন্তু সেও মনে মনে খুঁজতেছে যে যদি আল্লাহ আল্লাহ করে একটা চাকরি পায়। আমাদের এখানে অনেক স্টুডেন্ট ভর্তি আছে যারা বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করে, কিন্তু তার একটা পার্সোনাল আইডেন্টিটির জন্য সে একটা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছে। পার্সোনাল আইডেন্টিটি, হোয়াটস ইউর আইডেন্টিটি? যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কে বা আপনি কি করেন, আপনি কে এই প্রশ্ন করলেও অথবা আপনি কি করেন এই প্রশ্ন করলেও দুইটার উত্তর একটাই হবে যে আমি একজন শিক্ষক, আমি একজন পুলিশ, আমি একজন
অমুক অফিসার। এইটা যদি না বলতে পারেন তাহলে আপনি তো বলবেন না যে আমি বাজারে ডিম বিক্রি করি, আপনি তো বলবেন না যে আমার ফার্ম আছে, আপনি তো বলবেন না যে আমি দোকানে ব্যবসা করি। এটা বলতে আপনার লজ্জা লাগবে, কারণ আপনি মাস্টার্স পাস। তো আমাদের দেশে মাস্টার্স পাস মানে বিশাল বড় কিছু, যে উনি একজন আহামরি বড় কিছু, এখন ওনার জজ ব্যারিস্টার হওয়া লাগবে, এর নিচে কোনো কিছু হইলে আর কাজ হবে না। অর্থাৎ যখন আপনি প্রাইমারিতে পরীক্ষা দিবেন, আপনি যখন প্রাইমারিতে পরীক্ষা দিবেন প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য বা নিবন্ধন পরীক্ষা দিবেন, একদল এসে বলবে প্রাইমারির মাস্টার হইতে চাও, অমুক তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, দেখা পুরা গ্রামে একজনই ম্যাজিস্ট্রেট আছে, এসে ভাব নিবে এমন যে মানে সবার ম্যাজিস্ট্রেট হওয়া দরকার। ম্যাজিস্ট্রেট তো সবাই হবে না, সবাই তো বড় চাকরি করবে না, ছোট চাকরিগুলো তো কারো করা লাগবে, তাই না? তো এখন দেখেন এইখানে অনীহাটা সৃষ্টি করে দেয় কারা? আর একটা হলো অসহযোগিতা। অসহযোগিতা করে কারা এবং অনীহা সৃষ্টি করে কারা, এই দুইটা কথা খুব জেনে রাখেন। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় শত্রু হলো যারা আপনার অনীহা সৃষ্টি করে দিবে এবং আপনার ব্যাপারে অসহযোগিতা করবে, এরা। তো এক নাম্বার শত্রু হলো এরা, আপনার ওই আত্মীয় স্বজন যারা এসে বলবে অমুকের তো প্রাইমারিতে চাকরি হয়ে গেছে, তোমার তো কিছুই হয় না, আমার না চাকরি টাকরি, আর কত পড়াশোনা করবা। এই যে ব্যাপারগুলো, এরাই কিন্তু আপনাকে জাস্ট ভেঙে মুচড়ায় দুমড়ায় দিবে। আপনি এমনিতেই হতাশ, আপনি এমনিতেই জানেন না ফ্রাস্ট্রেটেড, লাইফের কি হবে, কই যাবেন, কি করবেন, কোনো কিছুই বুঝতে পারতেছেন না। তো এরকম একটা অবস্থায় যখন আপনার খালা এসে বলবে যে আমাকে ওর তো চাকরি হয়েছে, কবেও তোমার তো চাকরি হবে না, তো তখন কিন্তু আপনার আরো প্রেশার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। তো এই প্রেশার থেকে বের হয়ে আসার একটাই ওয়ে, এই যারা আপনার অনীহা সৃষ্টি করতে চায় এই রাস্তায়, ওনাদেরকে ক্লোজ করে দিন, ওনাদের সাথে আপনার কোনো যোগাযোগের দরকার নেই। চাকরি পেয়ে তখন আবার যান মিষ্টি নিয়ে ওনাদের বাসায়, যে আলহামদুলিল্লাহ খালা, আলহামদুলিল্লাহ চাচা, আমার এই চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ মামা আমার এই চাকরি হয়েছে। কারণ ওনাদের কাজই হলো এসে পিন দেওয়া। আর এই পিন দেওয়ার সময় কি হয়, আপনি যখন আমার কথাবার্তা শুনে বেলুনের মতো ফুলে এত বড় হয়েছেন, ওই কাছের মানুষটা এসে একটা পিন দিয়ে ঠুস করে একটা খোঁচা দিলে আপনার সব শেষ। সো এনাদের থেকে সাবধান, বি কেয়ারফুল। দেখবেন যে আপনাকে নিয়ে আপনার বাবা মায়েরও অত টেনশন নাই যত আপনার খালা মামা চাচা এদের টেনশন। দূরের মানুষ তো বাদই, পাড়া প্রতিবেশী বাদ, বাড়ির পাশের লোকজন বাদ, আপনার আত্মীয় স্বজন আপন যারা, তারা এসে এমন ভাবসাব নিয়ে আপনাকে বলবে এই বিয়ে শাদীর কি অবস্থা। সে কিন্তু জানে যে আপনি বেকার, সে কিন্তু জানে যে আপনার আসলে বিয়ে শাদী হচ্ছে না বা ওইভাবে মিলাইতে পারতেছে না ফ্যামিলি, কিন্তু সে এসে এমন ভাব নিয়ে জিজ্ঞেস বিয়ে শাদীর কি অবস্থা, মানে সে জানে, তারপরও একই জিনিস এসে আপনাকে খোঁচাচ্ছে, অর্থাৎ আপনার মনোবলটা ভেঙে দিতে চাচ্ছে, আপনাকে একটু টিসকাই দিতে চাচ্ছে। সো একটা ভুল কখনো করবেন না, দুনিয়াদারি সবার কাছে গিয়ে মাইকিং করবেন না যে আমি এবার বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি, অমুক করছে, আগামী বছর দেখো আমার চাকরি হয়ে গেছে, বা আমি এখন সরকারি চাকরির প্রস্তুতি শুরু করছি, বা একজনকে ফোন করে হ্যালো শোনেন আমার তো আজকে পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষা, দোয়া করেন। কিন্তু পরে দেখা যায় সে ফোন করে জিজ্ঞেস করবে যে আজকে তো পিলির রেজাল্ট দিছে, কি করছো, তখন তো আপনার পালাই যাওয়া লাগবে দেশ থেকে। সো আগেই এত ঠাটবাট, এত ফাটানি ফুটানি এগুলোর দরকার নেই। আপনি জাস্ট একটা কথা মাথায় রাখেন, নিজেকে একেবারে ঢেকে ফেলেন, নিজেকে একেবারে গোপনে নিয়ে যান, আড়াল করেন, কি করেন না করেন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই, কোথায় আছেন না আছেন কিচ্ছু বলার দরকার নেই। আপনার টাকা দেয় কি? আপনার বাবা মা। সো তারা আপনাকে টাকাও দেয় না, তাদের সাথে আপনার কৈফিয়ত দেওয়ারও দরকার নেই, আর তাদের ধারে কাছেও যাওয়ার দরকার নেই। আমার তো মনে হয় যে বেকার, তার জন্য এই বিয়ে বাড়ি, মুসলমানি, এরপর আরো কত কত অনুষ্ঠান আছে না, এগুলো সব হারাম, এগুলো যাওয়ার দরকার নেই। একজন বেকার মানুষ ওইখানে গেলে সবাই এসে হাত মিলায়, হ্যাঁ আমি পুলিশের এসআই অমুক, আমি অমুক, এদিকে তোর ভাইয়ের সাথে মিলিত হ, হ্যাঁ তোর ভাইয়া হলো অমুক, অমুক জায়গার ডিআইজি, তোর ভাই হলো এসপি, অমুক হলো অমুক তমুক। তখন সেই জায়গায় নিজের মনে হয় আমি হলো নাই, আমি হলো কেউ না, তখন মনে হয় ওই জায়গা থেকে পালাই আসি। তো সেইখানে আমার যাওয়ার দরকার কি? যে এখানে গেলে এই ফিলিংস হবে যে আমার এখান থেকে পালাই যাওয়া দরকার, ওইখানে আমি যাবো কেন? ওইখানে ওই দিন যাবো যেই দিন আমি গেলে কি আমার একটা আইডেন্টিটি হবে। সো এই জন্য আপনি একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য লড়াই করতেছেন। এই লড়াইটা আমাদের জাস্ট একটা স্ট্যাটাসের জন্য লড়াই, যে সমাজে আমার একটা স্ট্যাটাস আছে। বাংলাদেশ না হলে এটা লাগতো না, বাংলাদেশ না হলে আপনার বিসিএস ক্যাডারও হওয়া লাগতো না, আপনার সরকারি চাকরিও লাগতো না, আপনার কিচ্ছু লাগতো না। এটা বাংলাদেশ, তাই আপনার এটা লাগবে, কারণ এইখানে সবাই আপনার শত্রু। মানে আসবে ভালোবাসার মুড নিয়ে, কিন্তু এসে এমন একটা কথা বলবে, ধরেন ঈদের নামাজের দিন আমরা যারা বেকার আছি, ঈদে আমার সাথেই এরকম অনেকবার হয়েছে যে আমার ধরেন ভাতিজা, ভাইও না ভাতিজা, সে মসজিদে টাকা দান করতেছে কত, 5,000 টাকা, আর আমি তো মানে পালাই যাওয়ার অবস্থা, নামাজ বাদ দিয়ে পালাই যাওয়ার অবস্থা, যে আমি তো দিতে পারতেছি না। তো যখন বলে যে এই অমুক তুমি তো এমএ পাস করছো, তুমি এমএ পাসের সাথে তো টাকা পয়সার সম্পর্ক কি? এই জন্য আপনার একটা কাজই করতে হবে, সেটা হলো
আপনি এই জিনিসগুলো থেকে দূরে থাকেন। যেই দিন সবকিছু ওকে হবে সেই দিন আবার নামেন এদের মধ্যে, সেই দিন মিষ্টির ঠোঙা নিয়ে ওনার বাড়িতে আগে যান। আজ থেকে ঘরবন্দি হব রিক্তা শিকদার, অসংখ্য ধন্যবাদ, ঘরবন্দি হয়ে যান। কারণ একবার আপনি যখন সেটেল হবেন তখন দেখবেন যে আপনার আত্মীয় না, আপনার কেউ না, দূরের লতায় পাতায় পেঁচানো। সে এসে বলতেছে যে অমুক স্যার আছে না, অমুক স্যার হলো আমার মামাতো ভাইয়ের খালার সুমন্দির বোনের ফুপুর ভাই, আমার আপন মামাতো ভাই। হয় কি না বলেন? আপনার গ্রামে যে কেউ ম্যাজিস্ট্রেট আছে, যে কেউ পুলিশ ক্যাডার আছে, যে কেউ এসআই আছে, ইভেন যে কেউ পুলিশের কনস্টেবল আছে, এরকম মানুষ এরকম করে পরিচয় দেয় যে অমুকের তমুকের তমুকের ভাইয়ের বোনের খালাতো ভাইয়ের অমুক, সে হলো আমার আপন মামাতো ভাই। কিন্তু আপনি তার আপন মামাতো ভাই আপনার পরিচয় দিচ্ছে না। কারণটা কি জানেন? কারণ মানুষ হলো সবসময় আমরা নট, এটা তাদের দোষ না। আমরা অনেক সময় বলি যে অমুক আমার পাত্তাই দিতেছে না, তমুক আমার ফোন রিসিভ করে না, অমুককে অনেকবার কল দিছিলাম আসে নাই। এটা কেন? কারণ হলো আমি নিজেও তো কাকে কল দেই? আমি কি আমার ওই বন্ধুকে কল দেই যে গরুর ব্যবসা করে, ওই বন্ধুকে কল দেই যে দোকান দেয়, ওই বন্ধুকে কল দেই যার চায়ের দোকান আছে? আমিও তো সেই বন্ধুকেই কল দেই যে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমিও সেই বন্ধুকেই কল দিই যে পুলিশ। দ্যাটস ওয়াই আপনাকে যে দাম দিচ্ছে না সে দিবে না, এটাই স্বাভাবিক। এটাকে নর্মাল হিসেবে ধরতে হবে, এটাকে অন্য কোনো কিচ্ছু ধরতে হবে না। এটাকে আপনি কখনোই মনে করবেন না যে সে আপনাকে ডিভ্যালুয়েট করতেছে, অর্থাৎ আপনাকে নিচে নামাই দিছে, আপনার ভ্যালু নাই। না, আপনার ভ্যালু আছে, কিন্তু আপনার ভ্যালুটা আছে বলতে কেমন অবস্থায় আছে? সুপ্ত অবস্থায় আছে। ধরেন আমার এখানে নাই, এই যে একটা বীজ আছে না, সিমের বীজ, ওই সিমের বীজটার মধ্যে আপাতত কোনো জিনিস নাই। সিমের বীজটা দেখতে একটা বীজের মতোই দেখা যায়, কিন্তু ওইটাকে প্রপার নিউট্রিশন দিলে, ওইটাকে প্রপার নরিশাইজিং করলে, অর্থাৎ ওইটার যত্ন নিলে ওইখান থেকে একটা গাছ হবে, গাছ থেকে অনেকগুলো সিম বের হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত যত্ন না হবে তখন পর্যন্ত ওই সিমের কোনো ভ্যালু নাই। কিন্তু সিমের আটিটা যেহেতু আছে, বীজটা যেহেতু আছে, ওইটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। ঠিক তেমনই সার্টিফিকেটটা যেহেতু পাইছেন, এখন যেহেতু সার্টিফাইড বেকার, তাই অনেক কিছু করতে পারবেন। বাট করার ক্ষেত্রে আপনি কি করতে চান, কোথায় করতে চান, কোনো কিছু বলার দরকার নাই। শুধু পরীক্ষা দেওয়ার কোনো কোর্স আছে কি? পরীক্ষা দেওয়ারও কোর্স আছে আমাদের, সকল পরীক্ষার জন্য। প্রাইমারির পরীক্ষার কোর্স, এরপর নিবন্ধনের পরীক্ষার কোর্স, ব্যাংকের পরীক্ষার কোর্স, এরপর বিসিএস এর পরীক্ষার কোর্স, সব 100 টাকা করে ফি। 100 টাকা না, 100 টাকা সকল পরীক্ষার কোর্স ফি, শুধু পরীক্ষা দিবেন ওই ব্যাচে। তো ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে আপনি তাহলে এই মানুষগুলো থেকে দূরে থাকেন। ওরাই একদিন এসে আপনার পরিচয় দিবে, ওরাই বলবে যে অমুক হলো আমার মামাতো ভাই, অমুকের তমুকের তমুকের খালাতো বোনের মামাতো ভাইয়ের সম্বন্ধীর অমুক, সে হলো আমার মামাতো ভাই। তখন এসে বলবে। এখন আপনার মামাতো ভাই আপনাকে চিনে না বা আপনাকে ফোন দেয় না, কিন্তু তখন ঠিকই ফোন দিবে। সো যখন ফোন দিবে তখন তার সাথে কথা বলেন, এখন এত দরকার কি? এরপরে আরেকটা জিনিস, সেটা হলো অসহযোগিতা। আপনি আপনার গ্রামের যে চাকরিজীবী আছে, আপনার যে বড় ভাই আছে, আপনার যে আত্মীয় স্বজন আছে, তাকে গিয়ে যদি বলেন যে আপনি আমাকে একটু বলেন যে আমি ম্যাথ কেমনে পড়বো, তাকে যদি বলেন যে আমি ম্যাথের কোন কোন সাবজেক্টগুলো পড়বো, তাকে যদি আপনি বলেন আমি ফর্ম পূরণ কেমনে করব, সে আপনাকে টাইম দিবে না। সে বলবে পুরো বই পড়ে ফেলবা, যাও। আছে কি না বলেন? মানে জাস্ট আপনি যখন যাবেন তখন তার কাছে একটা পরামর্শ নিতে গেলে সে বলবে সব বই পড়ে ফেলবা। ভাইয়া আপনি কি কি পড়ছেন? আমি সব বই পড়ে ফেলছি। ভাই কি কি করবো? আমি তো আসলে চাকরির প্রস্তুতি নিচ্ছি। এক্সের পড়বা, খালি পড়বা, 15-20 ঘন্টা করে পড়বা প্রতিদিন, পারলে 24 ঘন্টার বেশিও পড়বা, কারণ অনেক পড়তে হয়। এর বাইরে আপনাকে আর কোনো পরামর্শ সে দিবে না। এটা সত্য কিনা বলেন? আমি নিজে এটার হয়েছে, আমি যতবারই কারো কাছে বুদ্ধি চাইছি, একটাই বুদ্ধি, সব বই পড়ে ফেলবা, এক সেট বই পড়ে ফেলবা, তাইলেই হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। চাকরি হওয়ার ক্ষেত্রে যে পরামর্শগুলো, প্রপার পরামর্শ আপনাকে কেউই দিবে না। এটা গেল আপনার আত্মীয় স্বজনের কথা, যারা কেউ চাকরি করে না। আর এটা গেল আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা চাকরি করে, অথবা বন্ধু বান্ধবের মধ্যে যারা চাকরি করে, তার কাছে গেলে সে তো আপনাকে টাইমই দিবে না, পাত্তাই দিবে না। আপনি জিজ্ঞেস করবেন কি বই পড়তে হবে, কিভাবে পড়ছো, চাকরিটা কেমনে পাইলা, সে বললো সব বই পড়ে ফেলছি, পড়ে ফেলো, চাকরি হয়ে যাবে। আর একটা ব্যাপার হলো, বাংলাদেশে 13 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি, এগুলোতে লবিং আর ঘুষ, এটা একটা ওপেন সিক্রেট। অর্থাৎ সবাই জানে যে এখানে লবিং হয়, এখানে ঘুষ। এটার জন্যই এই আন্দোলনটা হয়েছে। কিন্তু তাতে কি এটা একেবারে নির্মূল হয়ে গেছে? জি না, এখনো পুরোপুরি নির্মূল হয় নাই। আর সবার মোটামুটি লক্ষ্য থাকে যে কোনো একটা সরকারি চাকরি, যার কারণে এখানে লবিং আর ঘুষে মোটামুটি 50% পদ সবসময় আগে থেকেই প্লেন বুকড হয়ে থাকে। 50% পদ আগে থেকে বুকড হলে বাকি 50% পদ আপনাদের জন্য আসে, আনঅফিসিয়ালি বুকড থাকে। যাদের কাছ থেকে ওরা টাকা নিছে তাদেরকে চাকরি দেয়। এরপরে আরেকটা জিনিস কি, 9ম থেকে 13তম গ্রেডের যে চাকরিগুলো আছে, ফার্স্ট ক্লাস
সেকেন্ড ক্লাস যে চাকরিগুলো আছে এগুলোতে তীব্র প্রতিযোগিতা হয়, এগুলোতে হয় তীব্র প্রতিযোগিতা। কারণ ওইখানে কারা আসে? সকল পাবলিক ইউনিভার্সিটির দুনিয়ার যত মেধাবী লোকজন আছে সব ওইখানে আসে। এরপরে আরেকটা জিনিস দেখেন, প্রাইমারি পরীক্ষাটা বাংলাদেশের অন্যতম একটা সেরা পরীক্ষা। এইখানে প্রশ্ন ফাঁসটা একটা অনেক বড় সমস্যা। এখানে প্রশ্ন ফাঁস মন্ত্রণালয় সবসময় বলে না পরীক্ষা ফেয়ার হয়েছে, অথচ প্রশ্ন ফাঁসের জন্য প্রত্যেকবারই 50 জন 80 জন 100 জন ধরা পড়ে, পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু তারপরেও পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয় এবং ফাইনালি যারা টিকে তাদের চাকরিও হয়ে যায়। সো এটা বাংলাদেশ, এরকমই হয়, প্রশ্ন ফাঁস হয়। এখানে আরেকটা জিনিস হলো কোটা আছে প্রচুর পরিমাণে, আগে ছিল, এখন কোটাটা উঠে গেছে। এখন কোটাটা উঠে গেছে যার কারণে জেনারেল সকল প্রার্থীদের জন্য একটা ভালো স্কোপ হবে। এই কোটাটা একটা বড় বিপদ ছিল এক সময়। আর একটা ব্যাপার হলো বিসিএস এর যদি আপনি নামও নেন, বিসিএস এর প্রতিযোগিতা হয় কাদের সাথে? এখানে তীব্র এবং তুমুল প্রতিযোগিতা হয়, কারণ এখানে যত সারা বাংলাদেশের যত ডক্টরস আছে, সারা বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার্স আছে, সারা বাংলাদেশের যত সেরা মেধাবী আছে, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, সব পাবলিক ইউনিভার্সিটির সেরা মেধাবী সবার চয়েস থাকে বিসিএস। দ্যাটস ইট, যে পুরা বাংলাদেশে এই বিসিএস পরীক্ষা দেয় কত 3 থেকে 4 লাখ প্রার্থী, দিন শেষে চাকরি পাবে 2000 মানুষ, আর বাকি কেউ চাকরি পাবে না, এটাই ফাইনাল। সে যত মেধাবী হোক যা হোক, আসতে হলে মোটামুটি বাংলাদেশের সেরা যত মেধাবী আছে সবাইকে ঠেলে পড়ে উঠে এইখানে এসে দাঁড়াইতে হবে, তাহলে আপনি চাকরি পাবেন। মানে মোটামুটি আপনাকে পুরা বাংলাদেশের সেরা মেধাবীদের তালিকা করতে বললে তাদের মধ্যে উঠে আসতে হবে আপনাকে, তাহলে আপনি এই চাকরিটা পাবেন। তাহলে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে আমি জানি না সিভিল সার্ভিসে এত তীব্র প্রতিযোগিতা হয় কিনা। এটার অন্যতম একটা কারণ ওই যে বললাম, চাকরিটা যে পেয়েছে তার যে কদর সমাজে, পারলে মেয়ের মায়েরাও তার সাথে এসে বিয়ে বসবে। যে মেয়েটাই চাকরিটা করে তার শাশুড়ি শ্বশুর সবাই মিলে পারলে তার হাত পা টিপে। দ্যাটস ওয়াই এই জিনিসটা বাংলাদেশে ক্রিয়েট হয়েছে যে এখানে তীব্র প্রতিযোগিতা হচ্ছে। তো ওভারঅল 13 থেকে 20তম গ্রেডগুলোতে লবিং ঘুষ এগুলো বেশি হয়, 9ম থেকে 13তম গ্রেডের অন্যান্য মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো তীব্র প্রতিযোগিতা এবং বিসিএসেও। আর প্রাইমারিতে সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন ফাঁস। প্রাইমারিতে চাকরিটা পাওয়া অনেক সহজ, কিন্তু প্রশ্ন ফাঁসটা যদি না হয়। আর একটা সমস্যা আছে, সেটা হলো নিবন্ধন পরীক্ষা যেটা আছে, এইটার কথা এখানে লেখা নাই। নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা একটা অনেক বড় সমস্যা। নিবন্ধনে যদি আপনি প্রথম নিবন্ধনেও পাশ করেন, যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছে ওনাদের প্রসেস শুরু হয়েছে কবে? 2020 সালে। সেই 2020 সালে শুরু হওয়া প্রসেস আজকে 2025 সালে এসেও শেষ হচ্ছে না। ওকে, তারপরে আরেকটা জিনিস কি হচ্ছে, তারপরে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে যারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার পরে অনেকের সাবজেক্টের পদ আছে, অনেকের সাবজেক্টের পদ ফাঁকা নাই। দেখা গেল সে ঠিকই পাশ করছে কিন্তু চাকরি হবে না, আবার অনেকে অনেক অল্প নাম্বারে চাকরি হবে। এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। যেমন ধরেন আপনি একটা সাবজেক্ট পড়ছেন নাম সমাজ বিজ্ঞান, ওই সাবজেক্টে সারা বাংলাদেশে পদ থাকে অল্প কয়েকটা, 50-100টা, যার কারণে আপনি যতই পড়েন যতই ভালো লেখেন খাতায়, ওইখানে পাশ করা যায় না। অর্থাৎ আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হেভি টাফ হয়ে যায় লিখিত পরীক্ষায়। আর পাশ করলেও যদি প্রথম নিবন্ধনে পাশ করে চাকরিতে জয়েন করেন অন্তত 3 বছর লাগবে। বিসিএস এর ক্ষেত্রে বললে অন্তত 3 থেকে 4 বছর। আমি যেই বিসিএস এ ক্যাডার হয়েছি ওই বিসিএস এ সার্কুলার ছিল 2020 সালের, আগামী 2025 সালের 15ই জানুয়ারি আমরা জয়েন করতে যাচ্ছি, অর্থাৎ প্রায় 5 বছর একটা বিসিএস এ। অর্থাৎ আপনি প্রথম বিসিএস এ ক্যাডার হলেও আপনার 3 থেকে 4 বছর লেগে যাবে জয়েনিং পর্যন্ত। আমাদের দেশে আমরা চাকরি কেন খুঁজি? কারণ আমাদের দেশে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা হলো গরিব, অথবা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, যাদের ফ্যামিলিতে একটা নিড থাকে, একটা ক্রাইসিস থাকে, এবং আমি যদি কিছু ইনকাম করি, কিছু হেল্প করতে পারি আমার বাবা মাকে, তাদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলেই একমাত্র এই জিনিসগুলো ঠিক হবে। তো এখন আমার লাগবে কি? আমার লাগবে হাতে টাকা পাওয়া। চাকরি কি করলাম না করলাম এটার চেয়েও বড় কথা হলো যেই দিন থেকে বেতন পাবো ওই দিন থেকে আমার চাকরি কাউন্ট হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হলো আপনার দিন শেষে বাংলাদেশ দেখে আপনাকে বেকার বানাই দিছে। আর একটা জিনিস আছে, সেটা হলো বেকারত্বের ধরনের কারণে মানুষ বেকার হয়। অনেকে বেকার আছে শখের বেকার। শখের বেকার কেমন? 1 নাম্বার হলো সে কোনো একটা কাজের সাথে যুক্ত, কিন্তু সেটা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। আর একটা হলো সুনির্দিষ্ট কোনো কর্মসংস্থান যাদের নেই, তারা বেকার। মানে 1 নম্বরে আমাদের কথা ধরেন, আমরা যারা পাশ করছি কিন্তু কোনো দিক নাই, অর্থাৎ আমাদের পাশ আছে বাট কোনো দিক নাই। পাশ আছে দিক নাই বুঝেন, যে পাশ ঠিকই করছি, কোনো দিক দক্ষিণ পাচ্ছি না, যে এখন কি করব। সার্টিফিকেট তো একটা ধরাই দিয়েছেন, এখন করণীয় কি?
আপনাদের জন্যই এই বিদ্যাবাড়ির মতো প্রতিষ্ঠান যেগুলো আছে বিভিন্ন, এছাড়া বাংলাদেশের যত কোচিং গুলো আছে, এনারা এটা নিয়ে কাজ করতেছে। কেউ 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 এসে এটাকে এমন অতিরঞ্জিত করে ফেলে, তা আপনার তো পাশ আছে, কোনো দিক নাই, মানে এখন কি করবেন কোনো দিক দক্ষিণ পাচ্ছেন না। এরকম সিচুয়েশনে কি করবেন, এরকম সিচুয়েশনে করণীয় কি, এটা নিয়ে আমরা মূলত কথা বলছি, যে আমাদের পাশ আছে, দিক নাই। 2 নাম্বার হলো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। এখন মনে হচ্ছে যে স্যার কোনোভাবে একটা পিওনের চাকরি পাইলো আলহামদুলিল্লাহ, বাট যখন পিয়ন হবেন তখন বুঝবেন পিয়ন হওয়ার কি জ্বালা। বেতন সব মিলায় 12-13 হাজার টাকা, যদি আরো কিছু ধরেন সম্মানী ভাতা টাতা হাবি যাবে মিলায় 16-17 হাজার টাকা। তো এখন 16-17 হাজার টাকা দিয়ে এই বাজারে কেউ চলতে পারে না। পিয়নের চাকরি নিলে তখন এসে বুঝবেন যে না, চাকরিটা ভালো হয় নাই। অথবা আপনি শুরু করছেন, আপনার টার্গেটই ছিল কোনোভাবে নিবন্ধনের চাকরি নেওয়া, মানে আপনি কি করবেন সেটাই আপনি শিওর জানেন না। একবার মনে হয় বিদেশ চলে যাই, একবার মনে হয় বিদেশ চলে যাব, একবার বন্ধু বান্ধবের বুদ্ধিতে মনে হয় যে ফ্রিল্যান্সিং করব, যে শালা এগুলা করে জীবন পার করে দিব। একবার মনে হয় যে না, দরকার নাই, অনলাইনে বিজনেস করব, করে বিশাল ধনী হয়ে যাব। তারপর রাতে ঘুমানোর সময় মনে হয় যে দরকার নাই, আমার সরকারি চাকরি পেতে হবে। তারপরে রাতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে মনে হয় যে বাংলাদেশে খেজুর গাছ লাগাইলেই কোটি কোটি টাকা বিজনেস। তো খেজুর গাছ লাগায় কোটি কোটি টাকা বিজনেস, তা আপনি ভাবলেন আমি এখন থেকে বিজনেস করব। কিসের বিজনেস? ডাইরেক্ট খেজুর গাছের বিজনেস করব, গরুর বিজনেস করব। আমাকেও আগে মানুষজন বুদ্ধি দিত যে আপনারা যদি এই কোরবানির আগে আগে 2 মাস আগে 5টা গরু কিনেন, প্রত্যেকটা গরুতে 30,000 টাকার মতো লাভ হবে। আর 30,000 টাকার মতো লাভ হলে 5টা গরু পাললে আপনার 1.5 লাখ টাকা লাভ। বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে এটার? আপনি অনার্স মাস্টার্স পড়ছেন, আপনি গরু পালবেন নিজে? পারবেন না। খামারি হবেন? মানে কি হবেন সেটা আপনি নিজেই জানেন না। এবং এই রাস্তাগুলো আসলে অনেক টাফ, অনেক টাফ। মানে বিজনেস যদি আপনি করতে যান, যেই অ্যাসেট বা মূলধন লাগে, সেই মূলধন আমাদের মতো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের থাকে না। আমাদের বাপমা যদি জমিদার হতো তাহলে আমরা পড়তামই না। আমরা গরিব দেখেই আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্য। যদি মূলধনটা থাকতো তাহলে আমরা পড়তাম না। আর একটা জিনিস কি, আরেকটা হলো বিদেশ যাব। এখন আপনি, আপনার চাচতো ভাই সে গেছে এসএসসি পাশ করে, তারপরে বিদেশ গেছে, আর আপনি এখন এমএ পাশ করে, অর্থাৎ এসএসসির পরেও আরো 10 বছর পড়াশোনা করছেন, আপনার বাপের বহু টাকা জলে দিছেন, দেওয়ার পরে এখন আপনি বিদেশ যাবেন। আর এই বয়স কি বিদেশ যাওয়ার বয়স? 27, 28, 30 বছর বয়সে এখন আপনার বিয়ের বয়স, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করার বয়স। এখন কি বিদেশ যায় আপনি কি করবেন? আর বাংলাদেশের সার্টিফিকেট পৃথিবীর আর কোথাও কাজে লাগে না বাংলাদেশ ছাড়া। এই সার্টিফিকেট নিয়ে যায় যদি বলেন আমি এমএ পাস করে আসছি, এখন আমাকে একটা 50,000 টাকা বেতনের একটা চাকরি দেন, বা 1 লাখ টাকার চাকরি দেন, বা 5 লাখ টাকার চাকরি দেন, লাথি মারবে। আপনার এই মেট্রিক পাস ভাই গিয়ে যেই কাজ করতো, আপনারও এই এমএ পাস করে গিয়ে ওই একই কাজই করা লাগবে। এর চেয়ে বড় কোনো কাজ আপনাকে দিবে না। দ্যাটস ওয়াই এটা আপনার জন্য সুইটেবল না। তারপরে বিদেশ যেতে যেই পরিমাণ ক্যাপিটাল লাগে, এটা আমাদের মতো গরিব লোকজনের হাতে থাকে না। তারপরে যদি ধরি অনলাইন বিজনেস, এই বিজনেসটায় ফ্লাকচুয়েশন আছে, অর্থাৎ ওঠানামা খুবই র্যান্ডম হয়, কখনো আপস কখনো ডাউনস। জানা নাই এখানে কি হবে, এখানে সবাই বড় ব্যবসায়ী হয়ে যায় না। আর একটা জিনিস হলো ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করতে যেই পরিমাণ দক্ষতা লাগে, তাতে অন্তত 1 থেকে 2 বছরের ট্রেনিং এর প্রয়োজন আছে, 1 থেকে 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এবং বাংলাদেশে মোটামুটি 100 জনের মধ্যে 20 জন মানুষ ফ্রিল্যান্সিং এ যদি একেবারে প্রপার টাইম দেয়, এইটার পিছনেই 24 ঘন্টা লেগে থাকে, সেই ক্ষেত্রে তারা 1 থেকে 2 বছর পরে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করে। তো এখন এই দক্ষতা ইনকাম করতে হলে, দক্ষতা যেটা ইনকাম করার জন্য প্রয়োজন, সেই দক্ষতা পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে আগামী 1-2 বছর এটার পেছনে টাইম দিতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার যে কোর্স করা লাগে, সেই কোর্সগুলো করতেও টাকার প্রয়োজন হয়। এখন এই বুড়া বয়সে এমএ পাস করার পরে আপনাকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে বাড়ি থেকে টাকা দিবে? ধোলাই দিবে, ধোলাই। যে এখন এতদিন পড়ছো, এখন নিজে কিছু একটা করো। তাহলে এই সব কিছুর একটাই কথা আমি শুরুতে যেটা বলছিলাম, যে আপনারা জাস্ট পড়াশোনা করে বিপদে পড়ছেন। আমি নিজেও এই বিপদেই পড়ছিলাম। আমি যতদিন বেকার ছিলাম, খালি একটা জিনিস মনে হলো, কেন এই পড়াশোনাটা করলাম আমি? এটা না করে আমি যদি বিদেশ যেতাম, এটা না করে আমি যদি ব্যবসা শুরু করতাম, ইভেন এটা না করে আমি যদি কোনো কোম্পানিতে একেবারে এসআর, যারা রাস্তায় রাস্তায় হেঁটে জিনিসপত্র বিক্রি করে, ওই চাকরিটাও শুরু করতাম, আজকে এসে ওই কোম্পানির এরিয়া ম্যানেজার হইতাম বা জোনাল ম্যানেজার হইতাম। কারণ মেট্রিক পাস তো অনেক আগের কথা।
আমি 10 বছর 15 বছর আগে মেট্রিক পাস করছি, তখন যদি চাকরি শুরু করতাম তাহলে মোটামুটি এতদিনে অনেক বড় একটা পজিশনে চলে যেতাম, তো কিছুই করি নাই। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা রাতে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমার একটা সরকারি চাকরি দরকার, কিন্তু সকালে উঠে যখনই এসে বলে কোচিং এ ভর্তি হইছো, শেষ। সকালে এসে যখন বলে অমুক তো চাকরি করে, চাকরি পাবি, শেষ। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য আপনার নাই। আপনি একবার যান বিদেশে, একবার যান ফ্রিল্যান্সিং করতে, একবার যান অনলাইনে বিজনেস করতে, একবার মনে মনে চান সরকারি চাকরি করবেন, একবার চান বিজনেস করবেন এলাকায় গিয়ে, একবার মনে হয় খামার দিবেন, পরে এসে আর কি করবেন তাই বলতে পারেন না। অর্থাৎ কোথাও ফুল টাইম দিতে পারতেছেন না। আপনাকে কোনো একটা সুনির্দিষ্ট স্থানে ফুল টাইম দিতে হবে এবং ওইটার পিছনে 6 মাস বা 1 বছর বা 2 বছর লেগে থাকতে হবে। এইখানে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো ফিনান্সিয়াল ব্যাকআপ, যে আপনার পয়সায় যেন টান না পড়ে, আপনি বসে বসে যেন পড়তে পারেন, অথবা পার্ট টাইম হিসেবে টিউশন করতে পারেন, কিন্তু পয়সা আপনার নিজেরই ইনকাম করতে হবে যদি ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে। নাম্বার 2, আপনাকে বিয়ে শাদীর জন্য কেউ চাপ দিবে না, অথবা বিয়ে শাদী যদি করেও ফেলেন সে আপনার পড়াশোনাটা বন্ধ করে দিবে না মাঝপথে। অথবা এমন কোনো প্রেমে পড়লেন যেই প্রেমে একেবারে দুর্গতি হয়েছে, পড়াশোনা তো ভালো, এখন জীবনের রুটিনই শেষ, ঠিকমতো খায় না, গোসল করে না, ঘুমায় না, সব এলোমেলো হয়ে গেছে, আর বই পড়বে কি। তো এই সব কিছু বাদ দিয়ে যদি আপনি আসতে পারেন লক্ষ্য ঠিক করে, তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে যতদিন এরকম চলবে ততদিন আপনি বেকারই থাকবেন, কোনো আকার আপনার হবে না। এরপরে আরেকটা জিনিস কি দেখেন, বর্তমান কর্মসংস্থান যথেষ্ট না। যারা সরকারি চাকরি করে, পিয়ন বা 18 গ্রেড 17 গ্রেড, তারা চাচ্ছে আর একটা চাকরিটা আপগ্রেড করে আর একটা গ্রেডের চাকরিতে, ভালো গ্রেডের চাকরিতে জয়েন করতে। আর যারা বেসরকারি চাকরি করে, যেখানে তাদের কি নাই দেখেন, যারা সরকারি চাকরি করে ছোট গ্রেডে, তাদের সম্মানের অভাব আছে, তাদের গ্রেডের অভাব আছে, তাদের বেতন খুবই অল্প এবং তাদের জীবনমান সাবস্ট্যান্ডার্ড। সে চাইলে সপ্তাহে 30 দিন মাছ মাংস খাইতে পারে না, সে চাইলে কোট টাই পরে ঘুরতে পারে না, সে চাইলে ব্লেজার পরতে পারে না, সে চাইলে খুব ভাবসাব নিয়ে চলতে পারে না, সে চাইলেই তার মাকে চিকিৎসার জন্য 50,000 টাকা দিতে পারে না, সে চাইলেই তার বাপকে হজ করতে পাঠাইতে পারে না, কারণ তার লাইফ লিডিংটা হলো সাবস্ট্যান্ডার্ড। একজন পিয়নের তো আর এর চেয়ে বেশি কিছু হবে না। তো এই জন্য সে তার চাকরিটা আপগ্রেড করতে চায়, আর চাকরিটা যেহেতু আপগ্রেড করতে চায় সেহেতু সেও এক ধরনের বেকার। আর একটা হলো যারা বেসরকারি চাকরি করে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ঔষধ কোম্পানি আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস আছে, এরপর আমাদের যে টয়লেট্রিজ আছে অর্থাৎ সাবান, স্নো পাউডার, এইসব কোম্পানিতে চাকরি করে। এই ধরনের বেসরকারি চাকরির ক্ষেত্রে কি হয়, এখানে চাকরির কোনো নিশ্চয়তা নাই, আজকে আছে কালকে নাই। হঠাৎ করে করোনা হলো, চাকরি থেকে আপনাকে বাদ দিয়ে দিল, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন, চাকরি থেকে আপনাকে বাদ দিয়ে দিবে। তো এই যে সমস্যাটা, এটার জন্য মানুষ চায় আর একটা চাকরি। আর এইখানে আর একটা সবচেয়ে বড় সমস্যা, কোম্পানিতে কোনো ছুটি নাই। ধরেন আপনার বাবা মারা গেল, বলবে যে ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করেন, ওনাকে দাফন দিয়ে চলে আসেন, ছুটি দিলাম আপনাকে, সমস্যা নেই। অথবা আপনি অফিসে এই মুহূর্তে খবর পেলেন যে আপনার মা মারা গেছে, তো বললে ঠিক আছে কাজটা শেষ করে দ্রুত বের হয়ে যায়েন না, আপনি কাজটা একটু শেষ করে যান হাতেরটা। এরকম হয় কোম্পানিতে, কারণ ওনারা উপরে যারা থাকে তারাও প্রেসারে থাকে, নিচে যারা থাকে তাদেরকেও প্রেসারে রাখা হয়। কোম্পানি মানেই মোটামুটি জীবন ওই একটা অবস্থা। আর একটা হলো ওইখানে সুনির্দিষ্ট কর্মঘণ্টা নাই যে কত ঘন্টা কাজ করতে হবে, 9টা 5টা অফিস নাই, ওইখানে অনেক সময় সারা দিনও লেগে যায়, সারা রাতও লেগে যায়। আর একটা হলো আত্মসম্মান, সবারই আসলে আত্মসম্মানে বাঁধে যে আমি এত পড়াশোনা করলাম, অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করছি, আমি এমএ পাস, আমি অমুক পাস, তমুক পাস, ওই যে বললাম আই এম সামথিং, আগেই ঢুকাই দিছে, এমএ পাস মানেই সামথিং। তো এখন এই যে সামথিং, এই যে সামথিং হইলেন, এই সামথিং হওয়ার কারণে যে আত্মসম্মানটা ক্রিয়েট হয়েছে, এই আত্মসম্মানের জন্য মনে হচ্ছে যে তাহলে কোম্পানির চাকরি না করে আমার দ্রুত একটা সরকারি চাকরি করতে হবে এবং আমার একটা ডেজিগনেশন নিতে হবে, আমার একটা আইডেন্টিটি নিয়ে আসতে হবে। এই আইডেন্টিটির জন্যই লড়াই, যে হু আই অ্যাম, এইটা হওয়ার জন্যই, যে আমি কে, এই পরিচয় দেওয়ার জন্যই আমরা চেষ্টা করতেছি। অতি সহজে চাকরি পেতে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটার কথা বলি। 1 নম্বরে মাথায় রাখতে হবে সুনির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করেন যে কি করবেন। আগে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে লক্ষ্য কি। লক্ষ্য মানে ওই যে বললাম নদীর মাঝখানে এসে যেহেতু আটকাইছেন, লক্ষ্য ওপার যাইতে হবে, শেষ। লক্ষ্য ওপার যাইতে হবে, মানে লক্ষ্য হলো কি, লক্ষ্য হলো একটা সরকারি চাকরি পেতেই হবে। তখন মানুষের সামনে এই ভাবসাব নেওয়ার দরকার নেই যে না আমি তো আসলে এমনি পড়ি, ওরকম না। তুই নাকি কোচিং এ ভর্তি হয়েছো দোস্ত, কোচিং না 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 না, আরে এমনি ভুয়া। কেন, আপনি কি চুরি করছেন? কোচিং এ ভর্তি হওয়া মানে কি চুরি করা? কোচিং এ ভর্তি হলে কি মানুষ চুরি করে? এরকম না। জাস্ট ব্যাপারটা হলো আপনি বই কিনছেন, একজন সে বললে
ভাবি আপনি নাকি বই কিনছেন, এখন এই বুড়া বয়সে নাকি পড়বেন, তো লজ্জা হওয়ার কিছু? হ্যাঁ আমি পড়ি, প্রস্তুতি নিচ্ছি। তো জাস্ট একটা ব্যাপার হলো আপনার লক্ষ্য ফিক্সড, এবং এইটার ব্যাপারে কেউ যাতে আপনাকে নাড়াতে না পারে, যে লক্ষ্য যেটা ঠিক করছেন ওইটা থেকে আপনাকে যাতে কেউ নাড়াতে না পারে। আপনাকে যদি বলা হয় যে আপনার সামনে 100 পাখি বসা আছে, 100 পাখি আপনার সামনে বসা আছে, হ্যাঁ, এই পাখিগুলোকে আপনি গুলি করবেন, পাখি হয় নাই, ধরেন এইগুলাই পাখি, আপনাকে গুলি করতে বলা হলো, তো এখন আপনি আন্দাজে যদি গুলি করেন, কার গায়ে লাগবে আপনি জানেন না, ফাঁকা দিয়েও যেতে পারে। কিন্তু যদি ফিক্সড একটাকে টার্গেট করে গুলি করেন, ওইটায় তাহলে লাগার চান্স থাকবে। যদি আপনি কিছু ফিক্সডই না করেন কোনটার গায়ে গুলি করবেন, তাহলে আপনি কেমনে লাগাবেন? ঠিক তেমনই আমাদের লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে পৌঁছানোর ক্ষেত্রে। যার কোনো গন্তব্য নাই সে কোনো দিন পৌঁছায় না। আমি এই ঢাকা থেকে নেমে হাঁটা শুরু করলাম, কিন্তু আমি কোথায় পৌঁছাবো সেটা আমি জানি না। সো আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কখনো কুমিল্লা গিয়ে পৌঁছাইলাম, কিন্তু তারপর আবার হাঁটতেছি, এইবার গিয়ে সিলেট পৌঁছালাম, তারপর আবার হাঁটতেছি, সিলেট থেকে ময়মনসিংহ গেলাম, তারপর আবার হাঁটতেছি, ওইখান থেকে চট্টগ্রাম চলে আসলাম, কিন্তু আমি কই যাবো জানি না, তাহলে আমি হাঁটতেই থাকবো। বাট যদি আমার একটা লক্ষ্য থাকে, তাহলে আমার নিশানা ওই অনুযায়ী আমি কাজ করে যাব। এবং এইটার ক্ষেত্রে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যা করতে চাচ্ছেন এইটার 100% তথ্য আপনার জানা লাগবে। আচ্ছা, অমুক প্রশ্নটা আপনি কেন পড়েন? কারণ কোচিং এর স্যারে বলছে, অমুক স্যারে বলছে, আর কিচ্ছু লাগে না। স্যার কোচিং এ ভর্তি হয়েছি শুনলেই বন্ধু বান্ধব ইনসাল্ট করে, বলে এইবার চাকরি ঠেকায় কি? হ্যাঁ ইনসাল্ট তো করবে, আমি তো বললাম আপনার সবচেয়ে বড় শত্রু আপনার আশপাশের লোকজন, তারাই আপনাকে ইনসাল্ট করবে, তারাই বলবে কিরে ভর্তি হয়েছে, এবার তো চাকরি কনফার্ম, কিরে এই দেখ পুলিশ যায়, এই দেখ ক্যাডার যায়, এই দেখ প্রাইমারি স্কুলের স্যারে যায়, চাকরিটা পেয়ে যান, সেদিন ওরাই আপনাকে সালাম দিবে, বলবে যে আমরা জানতাম চাকরিটা আপনার হবে। তো তথ্য সংগ্রহের ব্যাপারটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল। যত চাকরি সংক্রান্ত যত তথ্য আছে, 09633 কি জানো নাম্বারটা, 09633, আমাদের আমি জানি না, একটু পরে লিখে দিচ্ছি। তো একটা হলো আপনার এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন কিসের জন্য? তথ্য সংগ্রহের জন্য। অমুকের সিলেবাস, অমুক পরীক্ষার জন্য কি পড়তে হয়, বা কোন ওয়েবসাইটে পাওয়া যায়, বা এই পরীক্ষা কবে হতে পারে, বা কবে। কারণ আমাদের টাকাগুলো তো ফালানো টাকা না, আমরা গরিব ফ্যামিলি থেকে 2-3 হাজার 4 হাজার। 09644333300। ভেরি গুড, থ্যাংক ইউ। কে লিখে দিছেন? 096443333 আর হলো 00। এই নাম্বারটা জাস্ট মনে রাখবেন, 09644333300। এই নাম্বারটা মনে রাখবেন। যে কোনো তথ্যের জন্য আপনি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কাউ কিছু জানতে চাইলে চাকরি সংক্রান্ত, আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন, দিন রাত 24 ঘন্টায়। এবং এখানে 50টা নাম্বার ব্যাকআপে আছে, এই নাম্বারে কল দিলে ওনারাই এটা জানাই দিবে। তো এখন আসেন, চাকরি প্রস্তুতির ক্ষেত্রে 1 নম্বরে লক্ষ্য ঠিক করলেন, 2 নম্বরে ওই চাকরির সকল তথ্য সংগ্রহ করলেন, যে এই চাকরিতে এই পাশ লাগে, এই চাকরিতে এতটুকু উচ্চতা লাগে, এই চাকরিতে এই এই ধাপে পরীক্ষা হয়, এতগুলো পরীক্ষা হয়, এবং ওইখান থেকে পাশ করলে এই হয়, তারপরে এই চাকরিটা পাওয়া যায়। তথ্য নিলেন, নেয়ার পরে দ্বিতীয় জিনিসটা কি? বিগত প্রশ্নোত্তর পর্যালোচনা করা শুরু করলেন। বিগত প্রশ্নোত্তর অর্থাৎ ওই চাকরি সংক্রান্ত, অথবা আমার জন্য যেটা মনে হয় আমার, যে যত ধরনের চাকরির প্রশ্ন আছে জব সলিউশন বইতে, সব প্রশ্ন আগে অ্যানালাইসিস করবেন, যে প্রশ্ন কি ধরনের হয়, বাংলা ব্যাকরণ থেকে কি আসে, ইংরেজি ব্যাকরণ থেকে কি আসে, গণিতে কোন ধরনের অঙ্ক আসে, এরপরে সাধারণ জ্ঞানে কি ধরনের প্রশ্ন হয়। এখন আপনি যদি গিয়ে টোগোর রাজধানীর নাম পড়েন, টোগোর রাজধানী কোনোদিন আসে নাই। অনেকেই সাধারণ জ্ঞান মানে মনে করে যে সাধারণ জ্ঞান মানে পৃথিবীর 195টা দেশের নাম, তাদের রাজধানীর নাম, তাদের ভাষার নাম, তাদের মুদ্রার নাম, পৃথিবীতে যত সাল তারিখ আছে, যত যা ঘটছে সব পড়তে হবে, এরকম না মোটেও পড়াটা। চাকরির পড়া মোটেও এরকম না। চাকরির পড়াটা কিরকম সেটা বুঝতে হলে এই জায়গায় পাবেন বিগত প্রশ্নোত্তর, যদি আপনি পর্যালোচনা করেন। পর্যালোচনা মানে বোঝেন তো? পরিযোগ আলোচনা মানে হলো পর্যালোচনা। পরিযোগ আলোচনা মানে হলো পর্যালোচনা, জিনিসটা বোঝা হলো বারবার ওইটাকে পড়া এবং ওইটা দিয়ে ভালোভাবে বোঝা যে আসলে ওইখানে প্রশ্নগুলো যে আসছে কি ধরনের প্রশ্ন আসছে এবং সামনে কি ধরনের প্রশ্ন আসতে পারে। যখন আপনি নিজে এই কাজটা করতে পারবেন, তখন আর আপনার কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগবে না। তখন আর কেউ জিজ্ঞেস করলে এই কথা বলা লাগবে না যে অমুক স্যার বলছে, বা অমুক স্যার বলছে মানে এটা রাইট, এটা সাজ্জাদ স্যার বলছে মানে এটা আইন, এইটা অখণ্ড দলিল, এটা আসমান থেকে ওহী নাজিল হয়েছে, এরকম না। জাস্ট একটা জিনিস, সেটা হলো আপনি নিজে বিগত প্রশ্নোত্তরগুলো দেখবেন, পাশাপাশি বিগত প্রশ্ন দেখলে সেই অনুযায়ী আপনাকে
আইডিয়া যেটা হবে যে সিলেবাস কেমন, সেই সিলেবাস অনুযায়ী একটা বইয়ের তালিকা নির্দিষ্ট করবেন যে কোন বই আপনি পড়বেন। আমাদের অনেকেরই হয় বই কিনছে আগডুম বাগডুম প্রকাশনের বই, বই কিনছে কিসের, আগডুম বাগডুম প্রকাশনের বই। কেন? কারণ জানে না কোন প্রকাশনের বই ভালো, যে যা ধরাই দিছে তাই কিনছে। এইটা না, আপনি তথ্য নিবেন কিসের, আপনি তথ্য নিবেন হলো যে কোন বইগুলো বাজারে ভালো, এই প্রশ্নোত্তরের ব্যাখ্যাগুলো কোন বইয়ে ভালো লেখা আছে, অথবা যে জানে এরকম কারো থেকে বুদ্ধি নিবেন। এবং আরেকটা জিনিস হলো পড়ার একটা রুটিন করবেন। একটা কথা মনে রাখেন, যার কোনো রুটিন নাই তার কোনো ঠিক ঠিকানা নাই, যার কোনো রুটিন নেই তার কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ যে রুটিন করেনি পড়াশোনার, কি পড়বে, কবে পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, কোনো রুটিন টুটিন কোনো ঠিক ঠিকানা নাই, তার কিন্তু কি নাই, তার পড়াশোনাও নাই। যার রুটিন করা আছে যে সন্ধ্যা 7টা থেকে বা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমার টেবিলে থাকার কথা, সেই টেবিলে থাকার চেষ্টা করবে, অথবা না থাকলে তার মনে কষ্ট লাগবে। যার রুটিন নাই তার তো কষ্টও নাই, যার রুটিন নাই তার তো কষ্ট লাগারও কোনো কারণ নাই। তার কষ্ট কেন লাগবে? তার তো মনে হবে যে ওকে ঠিক আছে পড়ে ফেলবো, এই রাতে আড্ডা দিয়ে যাই 10টার পরে উল্টায় ফেলবো, এসে মনে হবে যে ঘুমাই, সকালে উল্টায় ফেলবো, সকালে একজন এসে ডাক দিল আবার সেই একই অবস্থা, এভাবেই চলতে থাকে। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার একটা রুটিন থাকতে হবে। প্রতিদিন কত ঘন্টা পড়বেন এটা আপনার নিজের জানা থাকা লাগবে, এবং তখন আপনার ওই টাইমটা বের করাটা ইজি হবে। টু বি অনেস্ট, একটা সত্য কথা বলি, আমি একটা সরকারি চাকরি করি, পাশাপাশি বিদ্যাবাড়ির সাথে সময় দেই, পাশাপাশি আমার ফ্যামিলি, বউ বাচ্চা, ওনাদেরকে সময় দেই। তো সবকিছুর মধ্যে যখন বিদ্যাবাড়ির ক্লাসগুলো টাইমলি নিতে হয়, অর্থাৎ যখন এইখান থেকে আমাকে রুটিন পাঠায় যে স্যার আপনার তো কালকে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এই ক্লাস, 8টা থেকে 10টা পর্যন্ত এই ক্লাস, 10টা থেকে 12টা পর্যন্ত এই ক্লাস, তো দেখা যায় আমি অফিস থেকে আসছি, আসার পরে আমার বউকে আনতে গেছি, তাকে নিয়ে এসে ওই অবস্থায় প্যান্ট ট্যান্ট ছাড়তেও পারি না, একেবারে ঠিক 6টার সময় এসে আমাকে টেবিলে বসতে হয়, কারণ ওই সময় আপনাদের ক্লাস শুরু হবে। তারপরে আবার 6টারটা ছাড়তে ছাড়তে আবার 8টার ক্লাস শুরু হয়, তখন আমার আবার 8টার সময় টেবিলে বসতে হয়। অর্থাৎ আমার টাইম কিন্তু তখন অন্য কোথাও যাচ্ছে না, আমি টুক করে দৌড়ে 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে কিছু একটা খেয়ে নেই, আবার এসে বসি, যখন একটা রুটিন থাকে। আর যখন এটা না থাকবে তখন আপনার মনে হবে অঢেল টাইম পড়ে রয়েছে। যতদিনে আপনি এই কথা মনে করা না বাদ দিবেন যে আমার সামনে অনেক সময় আছে, কেবল তো পাশ করলাম, এখনো 5 বছর বয়স, বিসিএস দেওয়া যাবে 10টা, বিসিএস দেওয়া যাবে 5টা, চাকরি আজকে বা কালকে হইবেই হইবে, এটা না। আজকে যে সিচুয়েশন আছে আপনি বিশ্বাস করবেন না, এই সিচুয়েশনটা কালকে নাও থাকতে পারে। আজকে যে আপনাকে টাকা দিচ্ছে, আজকে যে আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে, ওই লোকটা যদি কালকে মারা যায়, আপনার ফ্যামিলি, আপনার বাবা, আপনার মা, অথবা যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, অথবা তার সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়, আপনার যে বড় ভাই আপনাকে চালাচ্ছে, আজকে হয়তো সে সাপোর্ট দিচ্ছে, আপনি যদি আগামী বছরও বেকার থাকেন, অর্থাৎ আজকে জানুয়ারি 2025, জানুয়ারি 2026-এ গিয়ে যদি আপনি বেকার থাকেন, তখন তো সে আপনাকে টাকা দিবে না, তখন তো সামহাউ আপনাকে ম্যানেজ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো একটা টাইম পিরিয়ড ঠিক করতে হবে যে আপনি কত দিনের মধ্যে চাকরিটা চাচ্ছেন এবং প্রতিদিন এটার জন্য কত ঘন্টা দিতে চাচ্ছেন। শুধুমাত্র আপনাকে বলা হইলো যে এইটা একটা বালতি, এইখানে যদি আপনি 1 লিটারের 10টা বোতলের পানি ঢালেন তাহলে এই বালতিটা ভরবে, তো আপনার 1 লিটারের 10টা বোতল অবশ্যই আনতে হবে, আর না হয় এই বালতিটা ভরবে না। তো এই বালতিটা হলো আপনার লক্ষ্য, বালতিটা হলো আপনার লক্ষ্য, এই বালতিটা ভরবেন, এটা হলো আপনার লক্ষ্য। এবং ছোট ছোট 10টা বোতল, এই ছোট ছোট 10টা বোতল হলো আপনার এইটা হলো আপনার লক্ষ্য না, এটা হলো আপনার গোল। আর ছোট ছোট বালতিগুলো, এটা হলো আপনার গোল, অর্থাৎ চূড়ান্তভাবে কি অ্যাচিভ করতে চাচ্ছেন। আর এইগুলো হলো আপনার প্রতিদিনের লক্ষ্য বা টার্গেট, এটা হলো আপনার প্রতিদিনের লক্ষ্য বা টার্গেট। অর্থাৎ প্রতিদিন যখন আপনি 10 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা টেবিলে দিবেন, কেবল তখনই সম্ভব যে আগামী 1 বছর, 2 বছর, 6 মাস বা এর থেকে বেশি কম সময়ের মধ্যে একটা চাকরি নির্দিষ্ট করা। আর একটা জিনিস হলো, যখন আপনি পড়ছেন এই সব ঠিকঠাক করতেছেন, কিন্তু একটা কাজ করেন না, সেটা কোনো পরীক্ষা দেন না। অর্থাৎ আপনি কি পড়েন সেগুলো আপনি আদৌ পারেন কিনা, মনে থাকে কিনা, ভুলে যান কিনা, কিছুই জানেন না। এই যে ব্যাপারটা, এরকম হওয়া যাবে না। প্রস্তুতি মানেই আপনি এতটুকু পড়লেন, ওর মধ্যে কতটুকু আপনার মাথায় আসছে সেটাও যাচাই করে নেওয়া, বারবার পরীক্ষা দেওয়া। এই জন্যই কিন্তু আমাদের পরীক্ষা ব্যাচগুলোও চলে। পরীক্ষা ব্যাচ তো এখন 100 টাকায় পরীক্ষা ব্যাচ, আমাদের বিসিএস এর, প্রাইমারির, নিবন্ধনের, ব্যাংকের সবগুলোর পরীক্ষা আছে, 100 টাকায় পরীক্ষার ব্যাচে ভর্তি হওয়া যায়। তারপরে যেটা আছে সেটা হলো এই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে কি বিষয়টা মাথায় রাখবেন, বিবেচনায় নিবেন কি।
এক নম্বরে বিবেচনায় নিবেন আপনি কি চাচ্ছেন, অর্থাৎ আপনি কি প্রাইমারি টিচার হতে চাচ্ছেন, আপনি কি নিবন্ধনের শিক্ষক হতে চাচ্ছেন নিবন্ধন দিয়ে, নাকি আপনি 11 থেকে 20 গ্রেডের যে কোনো একটা ভালো চাকরি মন্ত্রণালয়ে নিয়োগ এটা পেতে চাচ্ছেন, নাকি আপনার বিসিএস ক্যাডারই হওয়া লাগবে। এইটা আগে ঠিক করতে হবে, কারণ চাকরির তো অনেক ভ্যারাইটি আছে, হ্যাঁ না, চাকরির ভ্যারাইটি তো অনেক। এখন আপনার কোনটা লাগবে সেটা আপনার আগে ঠিক করতে হবে। অথবা এর বাইরে এই বছর ব্যাংকে অনেক বড় 2টা সার্কুলার অলরেডি চলে আসছে, একটা সিনিয়র অফিসারের, একটা অফিসার জেনারেলের। তো এখন আপনি কোনটা করতে চাচ্ছেন সেটা আগে ফিক্সড করতে হবে। লক্ষ্য নির্ধারণ করতে হয় কিভাবে, যে আমার লক্ষ্য হলো আমি বিসিএস এর প্রস্তুতি নিব, এমন ভাবে বিসিএস এর প্রস্তুতি নিব যে এইটার সাথে আমার নিবন্ধন উঠে আসবে, প্রাইমারি উঠে আসবে, 11-20 গ্রেড উঠে আসবে, এবং ব্যাংকের প্রস্তুতিরও প্রায় অনেক অংশ শেষ হয়ে যাবে, তাহলে ওকে। যদি এটা না হয় যে আমি শুধু নিবন্ধন পরীক্ষাই দিতে চাই, আমার বয়স 30-এর বেশি, তাহলে ওকে, এইভাবে প্রস্তুতি নেন। তাহলে আপনি বিসিএস এর বইপত্র কেন কিনবেন? আমি দেখছি যে একজন নিবন্ধন পরীক্ষা দিবে, তার জন্য সে বিসিএস এর বাংলাদেশ, বিসিএস এর আন্তর্জাতিক, বিসিএস এর কম্পিউটার, বিসিএস এর বিজ্ঞান, বিসিএস এর ভূগোল, এই 5টা বই কিনছে। 5টা বই মিলে প্রায় 2000 পৃষ্ঠার মতো, 2000 পৃষ্ঠা। অথচ নিবন্ধনে এতখানি পড়া লাগে না। অথবা প্রাইমারির পরীক্ষা দিবেন, আপনি বিসিএস এর দুনিয়াদারির যত গণিত আছে, যত মানসিক দক্ষতা আছে, সব পড়া শুরু করছেন না। কিন্তু যদি আপনি বিসিএস এর প্রিপারেশন নেন, বাকি সব চলে আসবে একটার মধ্যে। যাদের বয়স বেশি আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ ভালো আছে, এবং পরিবারে কেউ খোঁচাখুচি করে না, তাদের জন্য আসলে বিসিএসটাই বেস্ট অপশন। তাহলে বাকিগুলো এমনি চলে আসে। আর বিসিএস মানে যে বিসিএস ক্যাডারই হওয়া লাগবে তা না। বিসিএস এর প্রস্তুতি নিলে আপনি বিসিএস ক্যাডার না হলেও প্রাইমারি টিচার ইজিলি হয়ে যেতে পারবেন, নিবন্ধনের শিক্ষক এমনিই হতে পারবেন, 11-20 গ্রেডের ছোটখাটো একটা চাকরি এমনিই পাবেন। বিসিএস ক্যাডার না হলেও যার লক্ষ্য 80 পাওয়া, 100-র মধ্যে পরীক্ষায় 80 পাওয়া যার লক্ষ্য, সে তো কখনো 80 না পেলেও 70 পেয়ে থামতে পারে, কিন্তু তার 33 পেতে কখনোই বাধা হবে না। বাট যার টার্গেটই থাকে যে আল্লাহ কোনোভাবে পাশ করে আসি 33, সে তো মার্জিনের উপর দাঁড়ানো, কোনোভাবে 32 পাইলেই সে ফেল, সে একেবারে গায়ে গায়ে। এই জন্য আপনার লক্ষ্যটা একটু বড় হোক, লক্ষ্যটা একটু হাই হোক, একটু উঁচু হোক, টার্গেট অনেক হাই, ওইটা কোনোভাবে অ্যাচিভ না করতে পারলেও অন্তত ওইটার কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবেন। আর যখন টার্গেটই থাকবে স্যার একটা পিয়নের চাকরি হইলে আলহামদুলিল্লাহ, স্যার কোনো একটা কিছু হইলেই খুশি, তো কোনো একটা কিছু যার টার্গেট, সে হয়তো পিয়ন হবে, হয়তো অফিস সহায়ক হবে, অথবা কিছুই হবে না। কিন্তু যার লক্ষ্য বিসিএস, সে বিসিএস ক্যাডার না হলেও মনে রাখেন প্রাইমারি টিচার মাস্ট হবে, নিবন্ধন পরীক্ষায় মাস্ট পাস করবে, 11-20 গ্রেডের বহু চাকরি তার হবে, এটা তার বায়ে হাতের খেল। আরেকটা জিনিস হলো এটার উপায় কি। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আপনার উপায়টা গুরুত্বপূর্ণ। উপায় মানে কি? উপায় মানে হলো বই শেষ করতে হবে, এই তো উপায়। এখন বই শেষ করা তো হাতের মোয়া, বলে দিলাম যে বই শেষ করতে হবে আর আপনি শেষ করে ফেললেন, এরকম না। বই বললেই শেষ করা যায় না। বই যদি আপনি টার্গেট করেন যে ওই ক্লাসটা ক্যান্সেল করিয়ে দেন, বলেন, বই আপনার তো হাতের মোয়া না যে বললেন শেষ করে দিবেন, বই তো বললেই শেষ করে দেওয়া যায় না। বলেন যে স্যার আজকে এসে যাবে, ভোলা যাবে, এই জন্য আর কি, বুঝাই বলে দিয়েন। তো আপনার হলো কি, আপনার হলো উপায়টা কি, এই যে যার কাছ থেকে আপনি উপায় জানতেছেন সে তো বলে দিছে কি, সে বলছে হলো সব বই পড়ে ফেলেন, তাহলে চাকরি কনফার্ম। সব বই পড়ে ফেলবো কেমনে, সেই বুদ্ধিটা আমাকে দেন, আমি তো শুরু করছি। আপনাদের মধ্যে এরকম কারা কারা আছেন বলেন তো একটু, যে আমি শুরু করছি প্রবল পরাক্রমে শুরু করে তারপরে আবার নিস্তেজ হয়ে গেছি, অর্থাৎ অনেক স্পিড নিয়ে, অনেক স্ট্যামিনা নিয়ে, অনেক শক্তি সামর্থ্য নিয়ে শুরু করি, 3 দিন পর পড়া শেষ, 5 দিন পর পড়া শেষ, 10 দিন পর পড়া শেষ, 15 দিন পর আর গতি থাকে না। এই যে ব্যাপারটা, এইটা যদি আপনার না হয়, তাই উপায় যদি আপনি না জানেন, ওই সমস্যা তো আসবেই। ধরেন আপনি এক জায়গায় রওনা দিলেন, রওনা দেওয়ার সময় লোকজন বলে দিবে ওইখানে কিন্তু অন্ধকার হওয়া যাবে না, অন্ধকার হলেও এখানে রাস্তায় ডাকাত পড়ে, ওইখানে যাওয়ার সময় অমুক জায়গায় নদী পড়বে, নদী যখন পড়বে তখন তোমার নৌকা ব্যবহার করতে হবে, আবার যখন অমুক জায়গায় যাবা তখন অমুক জায়গায় কিন্তু বাসেই উঠতে হয়, হেঁটে শেষ করতে পারবা না, রোদের রাস্তা। তো এই উপায়গুলো সব আগে জেনে নিতে হবে। অর্থাৎ আপনি যেই রাস্তায় নামতেছেন এইখানে খালি বই শেষ করতে আসলেন আর বই শেষ করলেন, এরকম না ব্যাপারটা। বই শেষ করতে গেলে কখনো আপনার মনে হবে প্রবল হতাশা, কখনো মনে হবে মরে যাচ্ছি, কখনো মনে হবে আমাকে দিয়ে পসিবল না, কখনো মনে হবে যে সম্ভবই না, মনে হয় আল্লাহ আমারে কেন এই দুর্ভোগে ফালাইলেন, নায়িকা সাবানার মতো, আল্লাহ কেন আমার এত পরীক্ষা নিচ্ছেন।
তো এইটা চিন্তা করে লাভ আছে? ওগুলো তো হবে। এটাই বাস্তব যে আপনি পড়ার মধ্যে খেই হারাই ফেলবেন, পড়ার মধ্যে হতাশ হয়ে যাবেন, মাঝে মাঝে গলায় দড়ি দিতে ইচ্ছা করবে, মাঝে মাঝে মনে হবে যে দেশ ছেড়ে একদিক চলে যায়। এই মনে হইলে তখন কি করণীয় এটাও জেনে রাখতে হবে। খুব ভাবসাব নিয়ে প্যান্ট পরলেন, এখন প্যান্টের চেইন কি জিনিস, কোথায় থাকে, এটা না জানলে তো বিপদ পড়ে, তাই না? ওরকমই এক্সাম্পল যে আপনি যেই ফুটানিটা করার জন্য বইপত্র কিনছেন আর চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আর মানুষজনকে বলেন মামা বিসিএস এর প্রস্তুতি নিতেছি আমি, এইবার পরীক্ষা দিব 47, ওই ভাবসাব নিয়ে কোনো লাভ হবে না। আপনার জানতে হবে এরকম পরিস্থিতিতে আপনার করণীয় কি। যখন মরে যাইতে ইচ্ছা করবে তখন কি করবেন, যখন সিলেবাস বুঝবেন না তখন কি করবেন, যখন অন্যান্য পরিস্থিতি আসবে তখন কি করবেন, এই পরিস্থিতি বুঝতে হবে। অর্থাৎ তখন উপায় কি, এই বই শেষটা হবে কেমনে। এবং বই শেষ হওয়া মানে কি যে বইতে দাগ দিয়ে বইটা শেষ করে ফেলবেন? জি না। আমরা কেউ তো শেরে বাংলা একে ফজলুল হক না যে বই পড়বো আর পৃষ্ঠা ছিঁড়ে ফেলাই দেবো, সব মাথায় থেকে যাবে, এরকম তো হবে না। শেরে বাংলার হতো, আমাদের হবে না। আমাদের জন্য বই শেষ মানে এটাও একটা চ্যালেঞ্জ যে বই শেষ করে এটা মাথায় রাখতে হয়, অর্থাৎ মনে রাখতে হবে। এটা মেমোরাইজিং এর সিস্টেম কি, এই উপায়টা সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এই দুইটা জিনিসের জন্য আপনার অবশ্যই কারো পরামর্শ লাগবে। এখন পরামর্শটা কার কাছ থেকে নেবেন? পরামর্শটা কি আপনার বাড়ির পাশে দোকান দিতেছে ওনার কাছ থেকে নেবেন, নাকি পরামর্শ আপনার বাড়ির পাশে যে একজন আছে মন্ত্রণালয়ে চাকরি করে, বাড়ি আসলে তখন যে জিজ্ঞেস করলেন ভাই কিভাবে কি প্রস্তুতি নিব, সে হলো সব বই পড়ে ফেলো, ওনার কাছ থেকে নেবেন? নাকি আপনার আত্মীয় স্বজন যারা আছে মামা কাকা খালু ওনাদের কাছ থেকে নেবেন যে বিদেশ থাকে? সে পরামর্শ যে দূর, বিদেশ চলে আয় বেটা, বিদেশ চলে এলে কত টাকা, প্রত্যেক মাসে আমি বেতন পাই প্রায় 2 লাখ টাকা। সো একটা জিনিস বারবার ঘুরে দাঁড়াবেন। কতক্ষণ ঘুরে দাঁড়াবেন? যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছান ততক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াইতে হবে। অর্থাৎ আপনি বললাম না, আমি ক্লাসের শুরুতে বলছি আজকে একটা জায়গায় শুধু নিজেকে বিবেচনা করেন, আমাদের ওইখানে যে পায়রা নদী, আমি ওই দিন গুগলে দেখতেছি 2.25 কিলোমিটার। আমি নিজে কল্পনাও করতে পারিনি আগে যে নদীর এই পার থেকে ওই পার 2.25 কিলোমিটার। তো পাল্লা দিয়ে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, এখন মাঝামাঝি এসে ঝিমাচ্ছেন। সংসারে মনোযোগী হও। এরকম পরিস্থিতি হলে আপনারা কিন্তু বিপদে পড়বেন। এরপরে আসেন এই বিগত প্রশ্ন পর্যালোচনা কিভাবে করবেন। অবশ্যই আপনি নিবন্ধন দেন, আপনি প্রাইমারির পরীক্ষা দেন, আপনি 11-20 গ্রেডের পরীক্ষা দেন, বিসিএস দেন, ব্যাংক দেন, যেই পরীক্ষাই আপনি দেন বাংলাদেশের বিসিএস এ 46 থেকে 35তম বিসিএস মিনিমাম, আর ম্যাক্সিমাম হলো 10ম বিসিএস থেকে 46তম বিসিএস, অর্থাৎ এইটুক মিনিমাম পড়া লাগবেই লাগবে। আর যার দ্বারা সম্ভব সে অবশ্যই 10ম বিসিএস থেকে 46তম বিসিএস এর যত প্রশ্ন আছে সব প্রশ্ন খুব ভালোভাবে পড়ে ফেলবেন। এছাড়া প্রাইমারি ও নন ক্যাডারের যত বিগত পরীক্ষা আছে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। এছাড়া অন্যান্য সাম্প্রতিক পরীক্ষাগুলো যা হয়, এইটা খুবই ভাইটাল একটা জিনিস যে বর্তমানে যে পরীক্ষাগুলো হয়ে গেছে আপনি হয়তো ওইটা অ্যাপ্লাই করেননি, আপনি ওই পরীক্ষাটা দেননি বা দিবেন না, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই পরীক্ষাটার জন্য যে সাম্প্রতিক পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাটার জন্য কি করবেন, আপনি প্রশ্নগুলো প্রতিদিন কালেক্ট করবেন। ফেসবুকে বিভিন্ন পেজে গ্রুপে ওই প্রশ্নগুলো দেওয়া থাকে, প্রশ্নগুলো রেগুলার দেখবেন যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় করা হয়। এই প্রশ্নগুলো ভালোভাবে দেখলে তাহলেই আপনি প্রশ্নোত্তর পর্যালোচনা হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা হলো সিলেবাস ও বইয়ের তালিকা নির্দিষ্ট করা, পরীক্ষার নাম্বার বন্টন, কোন পরীক্ষায় কোন সাবজেক্টে কত নাম্বার থাকে। দ্বিতীয় হলো ভালো একটা প্রকাশনীর এক সেট বই। আর বইয়ের জন্য আমাদের অন্যতম আয়োজন হলো nextpage.com। বইয়ের জন্য আমাদের আয়োজন হলো nextpage.com, www.nextpage.com। এইখানে আপনি বাংলাদেশের যে কোনো চাকরির বই, যত ধরনের চাকরির বই আছে সব চাকরির বই পাবেন এবং আপনার বাসায় ডেলিভারি দেওয়া হবে, আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আমাদের বিদ্যাবাড়ির একটা কনসার্ন আপনাদের জন্য সলিউশন। যত ধরনের বই আছে, মানচিত্র আছে, যে কোনো চাকরি সংক্রান্ত বা চাকরি ছাড়াও উপন্যাস, গল্প, মোটিভেশনাল বই যা লাগে এইখানে আপনারা পেয়ে যাবেন। আর প্রশ্ন ব্যাংক অথবা জব সলিউশন অবশ্যই পড়বেন, এটা কোনো বিকল্প নাই। প্রাইমারি পরীক্ষা দিবেন কিন্তু প্রাইমারির বিগত প্রশ্ন দেখেন নাই, তাহলে আমি বলবো আপনি নির্বোধ, বুঝছেন না? আরেকটা জিনিস হলো জব সলিউশন বই যারা না পড়ছে সে বিগত প্রশ্নগুলো, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো, প্রাইমারির প্রশ্নগুলো, নিবন্ধনের প্রশ্নগুলো, বিসিএস এর প্রশ্নগুলো, এগুলো সব ওই জব সলিউশনে আছে। জব সলিউশন না পড়লে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া হবে না। এই আইডিয়াটা অবশ্যই ভালোভাবে নিতে হবে। এছাড়া আরেকটা কাজ করবেন, আজকে থেকে অবশ্যই রুটিন একটা বানাবেন, জানতে হবে রুটিন কিভাবে বানাবেন। আরেকটা হলো প্রতিদিন কত ঘন্টা পড়বেন। লাইভ কি আটকে গেল?
ওকে, তাহলে কি হবে, আপনার জাস্ট যেটা করতে হবে রুটিন কিভাবে বানাবেন এইটা ঠিক করতে হবে। আমি তো বলতে পারবো না যে আপনি গৃহিণী কিনা, অথবা আপনি অবিবাহিত কিনা, আপনি বিবাহিত কিনা, আপনি কর্মজীবী কিনা, আপনি পার্ট টাইম কোনো চাকরি করছেন কিনা, আপনার টিউশন আছে কিনা। তো সেই অনুযায়ী বিবেচনা করে আপনি একটা রুটিন বানাবেন। আর দ্বিতীয় কাজটা করবেন কি, প্রতিদিন কত ঘন্টা পড়বেন এই উত্তর আপনার রুটিনেই থাকতেছে। অর্থাৎ আপনার টাইম অনুযায়ী আপনি সেট করবেন প্রতিদিন কত ঘন্টা পড়বেন। কারো মনে থাকে না, কারো মনে থাকে, কারো পড়লেই মনে থাকে, কারো পড়লে মনে থাকে না। এই যে ব্যাপারগুলো, সব কিছু মিলিয়ে আপনি ভালো প্রস্তুতি নিলে এবং ভালো একটা রুটিন বানালে তাহলেই আপনার প্রস্তুতিতে গতি আসবে। আর এর বাইরে জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা হলো পড়া বারবার ভুলে গেলে কি করবেন। পড়া ভুলে গেলে দুইটা কাজ করবেন, একটা হলো প্রচুর পরিমাণে রিভিশন দিবেন, আর দুই হলো প্রচুর পরিমাণে পরীক্ষা দিবেন। একটা হলো প্রচুর পরিমাণে রিভিশন দিবেন, আর একটা হলো প্রচুর পরিমাণে পরীক্ষা দিবেন। অর্থাৎ বারবার যা পড়ছেন তা বারবার বারবার রিভিশন দিতে থাকবেন এবং বারবার পরীক্ষা দিতে থাকবেন। বারবার রিভিশন এবং বারবার পরীক্ষা। অর্থাৎ ধরেন আমার এই ঘড়িটায় একটা সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার পরে এই ঘড়িটা খুলে যে মেকার ঠিক করবে, উনি খুলে একবার সবকিছু ঠিকঠাক করে এখন চেক করে দেখবে ঠিক আছে কিনা। দেখলো যে না, সমস্যা ঠিক হয় না, তখন আবারও খোঁজাখুঁজি করবে, এরপর আবার দেখবে ঠিক হলো কিনা। যদি না হয় আবার চেক করবে, আবার দেখবে হয়েছে কিনা। অর্থাৎ এই যে দেখাটা, এই দেখাটার মানেই হলো পরীক্ষা দেওয়া। যে আপনি বারবার পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনি যা পড়ছেন সব মনে আছে কিনা। কোন অংশ ভুলে গেছেন আবার সেই অংশে ফোকাস করেন। পরীক্ষা দিলে ওই ফাঁকা অংশটা রেগুলার পরীক্ষা দিচ্ছে এবং রেগুলার অন্যান্য যে কাজগুলো অ্যাক্টিভিটিস সেগুলো করছে। তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে চান, বসে আছেন আগে সার্কুলার দিক দেখি বুঝি তারপর এই নিব না, আগে শুরু করেন। যদি শুরু করে একবার প্রস্তুতি সম্পন্ন না হয় আবার আরেকবার কোর্স করলেন, কোর্স না হলেও আরেকবার বাসায় পড়ারও টাইম পেলেন। আর যখন সার্কুলার আসবে, সার্কুলার এসে শেষ হয়ে যাবে, পরীক্ষার ডেট দিয়ে দিবে, তখন আসবে কোচিং এ ভর্তি হতে। গতবার হয়েছে এরকম, তখন এসে বলে স্যার এমন কোনো সাজেশন দেন যাতে সব কমন পড়ে। তাহলে তো প্রশ্ন কিনে আনা লাগে, বুঝছেন না। এরপরে আরেকটা চাহিদা, যে কোনো কিছু জানার দরকার, দিনরাত 24 ঘন্টা কল করে আপনারাও জানতে পারবেন, অন্য যে কেউ জানতে চাইলে ওনাদেরকেও আপনারা এই নাম্বারটা প্রোভাইড করতে পারেন, যে এই নাম্বার বিদ্যাবাড়ির নাম্বার, এখানে কল দিলে ওনারা যে কোনো সমস্যা সম্পর্কে উত্তর দিবে। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে গেলে আপনি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের এখানে কতগুলো কোর্স আছে, কি কোর্স আছে, কোন কোর্সের ফি কত, কোন কোর্স কোন স্যাররা ক্লাস নিচ্ছেন এবং এইটার ডিউরেশন কত, এই কোর্সে কতগুলো পরীক্ষা আছে, কোন সাবজেক্টের কতগুলো ক্লাস আছে, যা আছে ইন ডিটেইলসে সবকিছু আমাদের এই ওয়েবসাইটে জানতে পারবেন। এছাড়াও আমাদের যে অ্যাপস, গুগল প্লে স্টোর থেকে বিদ্যাবাড়ি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। ইউটিউব চ্যানেল আমাদের বিদ্যাবাড়ি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এখানেও আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যা বললাম এগুলো সকালেই ভুলে যাবেন, এই জন্য যা করার এখন থেকে আপনি একটা গোল ফিক্সড করেন, প্রস্তুতি নেন, ভুলে গেলে আবার নতুন করে শুরু করেন। মন হতাশ লাগলে, ডিপ্রেশন লাগলে তখন আবার নতুন করে শুরু করেন। কখনোই আপনি হতাশ হয়ে একেবারে চূড়ান্ত ডিসিশন নেবেন না। অপেক্ষা করেন, আবার নতুন করে ঘুরে দাঁড়ান, বারবার ঘুরে দাঁড়াতে থাকেন। এক সময় ঘুরে দাঁড়ালে তখন দেখবেন যে ঠিকঠাকভাবে স্ট্রং হয়ে গেছেন। বাচ্চারা পড়ে যায় না, ছোট বাচ্চারা যে হাঁটা জানে না, 2 পা যায় আবার পড়ে যায়, 2 পা যায় আবার পড়ে যায়, এরকম করতে করতে একদিন সে দাঁড়িয়ে যায়। ওকে, এরকম করতে করতে একদিন দাঁড়িয়ে যায়। তো আপনারাও এরকম, এই যে মানসিক শক্তিটা, এই মানসিক শক্তি একদিনে ক্রিয়েট হয় না। মানসিক শক্তি ক্রিয়েট হইতে হলে বারবার ওরকম পড়তে হবে, এদিকে পড়ে যাবেন, ওদিকে পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন, পড়বেন উঠে দাঁড়াবেন, পড়বেন উঠে দাঁড়াবেন, আনটিল ইউ গট ইউর গোল। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল, লক্ষ্য অ্যাচিভ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বারবার পড়বেন, আবার উঠে দাঁড়াবেন, হতাশ হবেন না। পৃথিবীতে শেষ বলে কিছু নাই, মরে গেলে শেষ। এই জন্যই ওই প্রবাদটা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আশা আছে। চেষ্টা করতে থাকেন।